আচ্ছা, আমার আমার সাথে তো তোমাদের পরিচয় আছে, নতুন করে পরিচয় দেওয়ার দরকার নাই। শুনলাম তোমাদের লেভেল 2 তে আমি ক্লাস নিয়েছি কিনা। তাহলে তো পরিচয় অলরেডি হয়ে গেছে। এবং তোমাদের ২ টা গ্রুপের ক্লাস A এবং T একসঙ্গেই নিব আমি, যেহেতু স্টুডেন্ট কম আছে ১৩ এবং ২০, 20 আরকি, 33 সমস্যা নাই। তোমরা তোমাদের এই জি স্যার। PLPA 354 এটা এরকম ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট অফ ফিল্ড ক্রপ ডিজিজেস। কোর্সটা টাইটেলের নাম ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট অফ field crop diseases and seed health. Diagnosis and management of field crop diseases and seed health. এটা হচ্ছে কোর্স টাইটেল। তো আমরা কোর্সে সরাসরি চলে যাব আসলে পড়াশোনাতে, কারণ তুমি ভূমিকা রেখে লাভ নাই। তোমরা আমরা চেষ্টা করব আসলে যতটুকু বোঝানো যায় ভালো করে এখানে বোঝানোর চেষ্টা করব। তারপরে অনলাইন এবং অফলাইনের মধ্যে ডিফারেন্স তো আছে, তোমরা ব্যারিস্টার অলরেডি জানছো। প্র্যাকটিক্যালি অনেক জিনিসই সেভাবে অ্যাপ্লিকেবল নয়, তারপরেও যতটুকু হয় আমরা ইয়ে করব। আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিছু বিষয়ে আমি তোমাকে তোমাদের ডাইরেক্ট বলবো, তোমরা সেটা খেয়াল রাখবা, সেগুলো তোমাদেরকে সেভাবে নিতে হবে যেগুলো বেশি দরকার। আচ্ছা, বাই দিস টাইম যদি সবাই চ্যাট বক্সে তোমরা ইয়ে দিয়ে থাকো, তাহলে নাও আর রেজিস্ট্রেশন নাম্বারটা যারা দাওনি, একদম মনে আসলো এখন, তোমাদের যাদের নাম বা রেজিস্ট্রেশন নাম্বার চ্যাট বক্সে দেওয়া নাই, তোমরা চ্যাট বক্স নাম আর রেজিস্ট্রেশনটা দেওয়ার পর একটা কাজ করো তোমরা, সেটা হচ্ছে ওই নাম দেওয়ার সময় যারা আগে দিয়ে ফেলছো অসুবিধা নাই, যারা এরপর থেকে দিবা বা দিচ্ছ তারা ওই নাম্বার রেজিস্ট্রেশন নম্বরের পাশে তোমাদের যে এ গ্রুপ এ আর টি এটা উল্লেখ করে দিও আর কি। যখন আমরা অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো তখন কাউন্টের সুবিধা হবে যারা লিখবে আর কি। আমরা সরাসরি তোমাদের ইয়েতে চলে যাই। যারা পরে আসছো তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা শোনো, এইটা আমি আগে পড়াবো না, কিন্তু এটা একটু তোমাকে দেখাইলাম, হয়তো আজকে ক্লাসের পর এটা আবার শুরু করব। এই যে এখানে কিছু ফাঞ্জিসাইডের নাম আমরা বলছি, এই ফাঞ্জিসাইড গুলো এটা একটু মাথায় রাখবা, তোমাদের এটাই প্যাথোলজির মেইন আর কি। অর্থাৎ এটার প্রতি আমার গুরুত্ব থাকবে আর কি সবচেয়ে বেশি, এবং তোমাদেরও থাকা উচিত এই মুহূর্তে আর কি। যে দেখো এখানে লিস্ট অফ ফাঞ্জিসাইড অবলিক পেস্টিসাইড অ্যাভেলেবল ইন বাংলাদেশ মার্কেট। বাংলাদেশের মার্কেটে কোন কোন ফাঞ্জিসাইড বা পেস্টিসাইড আছে, তাদের ট্রেড নেম বা ম্যানুফ্যাকচারার কে, তাদের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কি, মোড অফ অ্যাকশন কি, বা ডোজটা কেমন আর কি, এগুলো তোমাদেরকে যদি মনে করো 10টা বা 15টা জানো, এটা তোমার এই লেভেল তো বটে, লেভেল 4-1 যারা ইলেকটিভ নিবা প্যাথোলজি অনেকে নিয়ে থাকে আর কি, লেভেল 4-2 তো প্র্যাকটিক্যাল অবশ্যই, এবং পরবর্তীতে ফিল্ডে যে তোমাদের ডাইরেক্টলি কাজে লাগবে, কাজে এটার প্রতি খুব গুরুত্ব থাকবে। এবং এই জন্য এটাকে প্রথমে হাইলাইট করলাম তোমাদের সামনে। মনে করো তোমাদের প্যাথোলজির জিস্ট হবে এই ক্লাসগুলোই, এটা মাথায় রাখো। আজকে আমি অন্য পড়াতে যাব, এটা তারপরে আবার আসবো, ব্যাক করব। দেখো তোমাদের একটা আমরা বলে থাকি ডেমনস্ট্রেশন অফ কক্স পস্টিউলেটস, কক্স পস্টিউলেট বলে থাকি এটাকে। এটা একটা এক্সপেরিমেন্টই বলা চলে, যদিও আমরা ডেমনস্ট্রেশন করতে পারবো না, জাস্ট তোমাদেরকে দেখাবো আর কি, বলবো কিভাবে হাউ টু এক্সিকিউট ইট। কক্স পস্টিউলেটস, কক্স পস্টিউলেট অর্থ অনস্বীকার্য। কক্স একটা সায়েন্স মানে সায়েন্টিস্টের নাম কক্স, রবার্ট কক, আসলে তোমরা নাম শুনে থাকবা রবার্ট কক। রবার্ট ককের নাম শুনেছ, উনি জার্মান সায়েন্টিস্ট, জার্মান ফিজিশিয়ান, পশু চিকিৎসক ছিলেন রবার্ট কক। তো রবার্ট কক উনি গবাদি পশু নিয়ে গবেষণা করতেন সেই সময়।
তো উনি গবাদি পশু নিয়ে গবেষণা করতে করতে উনি দেখলেন গবাদি পশুর পায়ে এক ধরনের রোগ হয়, তোমরা নাম শুনেছো গ্রামে গঞ্জে যাদের বাসিন্দা তোমরা জানো, অ্যানথ্রাক্স রোগ। এই গবাদি পশুর খুরা রোগ আমরা বলি, অর্থাৎ পায়ের নিচে পচন ধরে, যেটাকে অ্যানথ্রাক্স বলি। অ্যানথ্রাক্স ইজ কজড বাই এ ব্যাকটেরিয়া নেমড ব্যাসিলাস অ্যানথ্রাসিস। তো উনি রবার্ট কক গবাদি পশুর অ্যানথ্রাক্স রোগ নিয়ে কাজ করতেন, যে অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী ছিল একটা ব্যাকটেরিয়া। তো উনি ওই গবাদি পশুর অ্যানথ্রাক্স রোগ যে ব্যাকটেরিয়া দ্বারা হয় এটা প্রথম প্রমাণ করেছিলেন। এবং ওইটা প্রমাণ করতে যে উনি কয়েকটা পস্টিউলেট বা অনুসিদ্ধান্ত বা অনুস্বীকার্যের কথা বলেছিলেন, সেই পস্টিউলেট গুলোকে বা সেই শর্তগুলোকে বা সেই অনুস্বীকার্যগুলোকে তার নাম অনুসারে কক্স পস্টিউলেট বলা হয়। অর্থাৎ ককের স্বীকার্য, আমরা বাংলা এটাকে বলি ককের স্বীকার্য অথবা ককের অনুসিদ্ধান্ত অথবা ককের শর্তাবলী, কন্ডিশন। এটাই কিন্তু আসলে কক্স পস্টিউলেটের মেইন যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এনিওয়ে ওইদিকে আমরা আরো অনেক কথা আছে, পরে সুযোগ থাকলে বলবো। আমরা এখন মেইন আসলে ফোকাসে যাই, আসলে কক্স পস্টিউলেটটা আসলে কি, এখানে কি কন্ডিশন বা শর্তের কথা বলা আছে। অর্থাৎ তোমরা কক্স পস্টিউলেটকে এইভাবে ডিফাইন করতে পারো যে কিছু কিছু কন্ডিশন আছে বা স্টেপ আছে যার দ্বারা আমরা কোনো নির্দিষ্ট একটা রোগ যে নির্দিষ্ট একটা জীবাণু দ্বারা হয় সেটা প্রমাণ করতে পারি। অর্থাৎ নির্দিষ্ট একটা রোগ নির্দিষ্ট একটা জীবাণু দ্বারা হয়, অথবা নির্দিষ্ট একটা জীবাণু নির্দিষ্ট একটা রোগের জন্য দায়ী। বিষয়টা হচ্ছে এটাই, that means a set of 4 conditions or steps by which it can be proved that a particular organism is the causative agent of a particular disease. These conditions known as Cox postulate, which are, এখন নিচে 4টা পস্টুলেট দেওয়া আছে, 4টা শর্ত দেওয়া আছে। এই 4টা শর্ত যখন ফুলফিল হবে, 4টা পস্টুলেট যখন ফুলফিল হবে, অথবা এই 4টা কন্ডিশন যখন ফুলফিল হবে, তখন আমরা বলতে পারবো যে ওই নির্দিষ্ট অর্গানিজম নির্দিষ্ট রোগের জন্য দায়ী। যেমন ধানের ক্ষেত্রে যখন ব্রাউন স্পট তোমরা বলে থাকো, যেমন ব্রাউন স্পট অফ রাইস হুইচ ইজ কজড বাই বাইপোলারিস অরাইজি, ব্লাস্ট অফ রাইস হুইচ ইজ কজড বাই ম্যাগনাপর্তে অরাইজি। তো এই যে ম্যাগনাপর্তে অরাইজি যে ব্লাস্টের জন্য দায়ী, অথবা বাইপোলারিস অরাইজি যে ব্রাউন স্পট অফ রাইসের জন্য দায়ী, এটা যদি প্রুভ করতে চাও তাহলে কক্স পস্টুলেট গুলো ফলো করতে হবে। বিষয়টা এটাই, এবং এটা ফলো করে কিন্তু প্রুভ করা গেছে। তাহলে দেখো এই 4টা পস্টুলেট বা কন্ডিশন বা গুলো কি, যেগুলোকে আমরা পস্টুলেট বলি বা কন্ডিশন বলি অথবা শর্ত বলি। নাম্বার 1, the suspected pathogen must be found associated with the disease in all the disease plant examined. অর্থাৎ সাসপেক্টেড যেটা প্যাথোজেন, প্রথমে আমরা ধরে নেব, আমাদের সাসপেক্ট করব। ধরো তোমাদেরকে কেউ একটা রোগাক্রান্ত ডিজিজ লিফ দিল তোমার হাতে, বললো এটা কি, এই প্যাথোজেনটার নাম বলুন বা রোগের নাম বলুন। তোমাকে একটা প্রথমে সাসপেক্ট করে নিতে হবে। আমরাও যেটা করি আর কি, আগে একটা সাসপেক্ট করি যে ধরে নেই এই ডিজিজ এরিয়াতে এই প্যাথোজেনটা আসছে, যেটাই থাক সেই প্যাথোজেনটা আসছে, ঠিক আছে। এবং উইথ দ্য ডিজিজ ইন অল দ্য ডিজিজ প্লান্ট এক্সামিন, অর্থাৎ যতগুলো গাছ আমরা এক্সামিন করবো সেই ডিজিজ বা আক্রান্ত স্থানে ওই প্যাথোজেনটা আছে, এটা আমরা সাসপেক্ট করে নেব। ফার্স্ট ওয়ান হচ্ছে সাসপেকশন, মানে আমরা সাসপেক্ট করলাম এবং ওখানে তোমার ইয়ে থাকলো, সিমটমও থাকলো। আর সাসপেক্ট করবো এমনি না, কিন্তু যেমন ধানের পাতায় একটা দাগ দেখা যাচ্ছে, আমি সিমটমটাও নোট করব এবং একটা সাসপেক্ট করব যে এখানে ওই প্যাথোজেনটা আছে। এটাই হচ্ছে ফার্স্ট পস্টিউলেট। আমি ধরে নিলাম এই প্যাথোজেন এখানে আছে, কোনো একটা প্যাথোজেন আছে এবং এই ধরনের সিমটম সে তৈরি করছে। যেমন গোল দাগ হতে পারে, বাদামি দাগ হতে পারে, চোখের মতো দাগ হতে পারে, ঠিক আছে, স্পিন্ডেল শেপ লেশন হতে পারে, ইরেগুলার লেশন হতে পারে। এরকম একটা সিমটম আমরা রেকর্ড করব এবং ধরে নেব এখানে যে প্যাথোজেনই থাকে এখানে সেই প্যাথোজেনটা আসছে। দ্যাট মিনস অ্যাসোসিয়েশন, এটাকে এক কথা আমরা বলি অ্যাসোসিয়েশন অফ দ্য প্যাথোজেন উইথ দ্য হোস্ট। নাম্বার 2 পস্টুলেট দেখো, দ্য অর্গানিজম মাস্ট বি আইসোলেটেড, অর্থাৎ ওই প্যাথোজেনকে অবশ্যই আইসোলেট করা যাবে। ওই প্যাথোজেনকে অবশ্যই আইসোলেট করা যাবে। তোমরা লেভেল 2 তে পড়েছো, আমরা পড়িয়েছি আইসোলেশন। আইসোলেশন মিনস
স্বতন্ত্রীকরণ অথবা আলাদাকরণ অথবা বাংলা এটাকে বলা হয় পৃথককরণ। অর্থাৎ কোনো অর্গানিজমকে তার হোস্ট টিস্যু থেকে আলাদা করা, করে পিওর কালচার তৈরি করা, এটাকে বলা হয় আইসোলেশন। দ্যাট মিনস আইসোলেশন ইজ এ প্রসেস by which the organism can be found in pure form। মানে যে প্রসেসের মাধ্যমে অর্গানিজমকে আমরা পিওর ফর্মে পেয়ে থাকি সেটাকে আইসোলেশন বলে। তো নাম্বার 2 তে কি বলছি, দ্য অর্গানিজম মাস্ট বি আইসোলেটেড। ওই অর্গানিজমকে অবশ্যই আইসোলেট করা যাবে, পৃথক করা যাবে ফ্রম দ্য ডিজিজ টিস্যু। ওই যে প্রথম শর্তে যে আমরা ডিজিজ টিস্যু দেখেছিলাম, ওখান থেকে ওই অর্গানিজমকে অবশ্যই আইসোলেশন করা যাবে এন্ড গ্রোন ইন পিওর কালচার, যেটাকে পিওর কালচার তৈরি করা যাবে অন নিউট্রিয়েন্ট মিডিয়াতে অথবা অন্য কোনো হোস্টের উপরে। এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স মাস্ট বি রেকর্ডেড, এবং তার বৈশিষ্ট্যগুলো স্টাডি করা যাবে। দ্যাট মিনস অর্গানিজমকে আমরা আইসোলেশন করতে পারবো এবং সেখান থেকে স্লাইড করে, যেমন ফাঙ্গাস যদি হয় তার মাইসেলিয়া কেমন, কনিডিওফোর কেমন, কনিডিয়া কেমন, অথবা সে কোনো প্রোটিন বডি তৈরি করে কিনা, অথবা তার অন্যান্য ক্যারেক্টার আছে কিনা, এগুলো সব আমরা স্টাডি করতে পারবো। এটা হচ্ছে স্টেপ 2 তে। তাহলে স্টেপ 2 হলো কিন্তু আইসোলেশন এন্ড ক্যারেক্টারাইজেশন। স্টেপ 1 হলো সিম্পটম স্টাডি এন্ড সাসপেক্ট করতে ওখানে প্যাথোজেন আছে। স্টেপ 2 তে সেটা হলো আইসোলেশন এবং তার ক্যারেক্টারাইজেশন। এটা হলো স্টেপ 2। হোয়াট উইল বি স্টেপ 3? দেখো, in step 3, when a healthy plant of the same variety is inoculated with this culture, it must produce the disease and show the characteristic symptoms। যখন কোনো একটা সুস্থ গাছ, মানে ওই ভ্যারাইটিতে, যেমন গমের যদি আমি কাঞ্চন ভ্যারাইটি থেকে ওই আইসোলেশন করে থাকি, তাহলে ওই গমের ওই কাঞ্চন ভ্যারাইটির একটা হেলদি একটা প্লান্ট লাগবে আমার এটা স্টাডি করতে গেলে। কিংবা বেগুনের যদি আমি কোনো একটা জাত থেকে নিয়ে থাকি, কিংবা আমি টমেটোর কোনো জাত বা কোনো একটা ভ্যারাইটি থেকে এই প্যাথোজেন নিয়ে থাকি, তাহলে টমেটোর ওই ভ্যারাইটি একটা হেলদি প্লান্ট লাগবে। অর্থাৎ আমি যে গাছ থেকে নিব সেই গাছের একই ভ্যারাইটির একটা সুস্থ গাছ লাগবে। সেখানে আমি কি করব, যে প্যাথোজেনটাকে আইসোলেশন করলাম স্টেপ 2 তে, সেই প্যাথোজেনটাকে ইনোকুলেশন করব। ইনোকুলেশন তোমরা জানো, তোমার লেভেল 3 থিওরিতে পড়ানো হবে, হয়তো স্যার পড়াবেন। ইনোকুলেশন মানে কি? তোমরা ইনোকুলেশন কি কেউ বলতে পারবা? ইনোকুলেশন আমরা যেটাকে বলে থাকি, ইনোকুলেশন তার কোনো আইডিয়া আছে? ইনোকুলেশন আমার কথা তো শুনতে পাচ্ছ, তাই না? সবাই ক্লিয়ার? আচ্ছা, ইনোকুলেশন আমি বলি, যেহেতু তোমাদের পড়ানো হয়নি, অত ভাবে বুঝবে না। লেভেল 3 তে তোমাদের থিওরিতে ইনোকুলেশন, তারপরে ইনোকুলাম, তারপরে ডিজিজ সাইকেল, চেইন অফ ইভেন্টস ইন ডিজিজ ডেভেলপমেন্ট, এগুলো পড়ানো হবে। এর মধ্যে ইনোকুলেশন একটা স্টেপ। ইনোকুলেশন এমন একটা স্টেপ যে স্টেপ রোগ উৎপাদনের জন্য একটা স্টেপ আর কি, ধাপ। অর্থাৎ রোগ তৈরি হতে হলে, যেমন আমার গায়ে যদি কোনো স্ক্যাব হয়, তাহলে ওই প্যাথোজেনটাকে আমার গায়ের উপরে আসতে হবে, স্কিনের উপরে। গাছের পাতায় যদি কোনো রোগ হয়, ধরো লিফ স্পট হবে, তাহলে গাছের ওই পাতার উপর ওই নির্দিষ্ট অর্গানিজমের কনিডিয়া হোক, নির্দিষ্ট অর্গানিজমের পিকনিডিয়া হোক অথবা মাইসিলিয়া হোক, ওখানে যে আপতিত হতে হবে, অ্যারাইভাল হতে হবে। এইটাকে বলে ইনোকুলেশন। ইনোকুলেশন অর্থ অ্যারাইভাল অফ প্যাথোজেন অন দা হোস্ট। অর্থাৎ কোন একটা প্যাথোজেনের কনিডিয়া হোক, কোন একটা প্যাথোজেনের কনিডিওফোর হোক, অথবা মাইসেলিয়া হোক, অথবা হাইফা হোক, অথবা যে কোনো স্ট্রাকচার, সেটাকে আমরা বলবো ইনোকুলাম। এই ইনোকুলাম যখন হোস্ট টিস্যুর উপর আপতিত হবে, দ্যাট মিনস অ্যারাইভ করবে, তখন সেটাকে আমরা বলবো ইনোকুলেশন। দেখো, প্লেন যখন ল্যান্ড করে, প্রথম যে টাচ করে না মাটিতে, সে দৌড়াতে থাকে, কিন্তু ফার্স্ট তার চাকা টাচ করে মাটিতে। এই যখন টাকাটা টাচ করলো, এটা আমরা যেমন বলি অ্যারাইভাল, ঠিক আছে? এই যে অ্যারাইভ করছে, দ্যাট মিনস একটা লিফের উপরে প্যাথোজেনের একটা স্ট্রাকচার যখন এসে পড়বে, জাস্কের উপরে এসে বসবে বা পড়বে, তখনই সেটাকে আমরা বলবো ইনোকুলেশন। তাহলে আমরা স্টেপ 3 তে কি বলছি দেখো, when a healthy plant of the same variety is inoculated, এটা আমরা আর্টিফিশিয়ালি ইনোকুলেশন করব, ন্যাচারালি নয়। যখন ওই ভ্যারাইটির সুস্থ একটা গাছ ওই প্যাথোজেন দ্বারা ইনোকুলেটেড করা হবে, ইনোকুলেশন করানো হবে, মানে সুস্থ গাছের উপর ওই ভ্যারাইটি ওই প্যাথোজেন দেওয়া হবে, তখন এটা নির্দিষ্ট একটা সিমটম শো করবে। সেই সিমটমটাকে আমরা কি বলছি? ক্যারেক্টারিস্টিক সিমটম। এই ক্যারেক্টারিস্টিক সিমটম কোনটা? ওই নাম্বার 1 এ যে সিমটমটা ছিল সেইটা, ঠিক আছে? নাম্বার 1 এ আমরা যে সিমটম দেখছিলাম, ওখানে যদি গোল দাগ দেখি, গোল,
ওখানে যদি বাদামি দাগের চারপাশে হলুদ বলয় দেখি তাহলে সেটাই, ওখানে যদি চোখের মতো দাগ দেখি সেটাই, অথবা স্পিন্ডল শেপ লেশন দেখি সেটাই, অথবা ইরেগুলার লেশন দেখি সেটাই, অথবা ওই দাগে যদি কনসেন্ট্রিক রিং থাকে তাহলে ঠিক একই। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক সিমটম মিনস নাম্বার ওয়ানে যে সিমটম ছিল একই ধরনের সিমটম প্রডিউস করে। তাহলে এটা গেল এই পদ্ধতি থেকে এক কথা বলি ইনিকুলেশন। তাহলে প্রথম ওয়ানটা হচ্ছে, নাম্বার ওয়ান ছিল অ্যাসোসিয়েশন, নাম্বার টু হচ্ছে আইসোলেশন, নাম্বার থ্রি ইজ ইনিকুলেশন। এবং ইনিকুলেশন করার পর সে একই ধরনের সিমটম শো করলো যে সিমটমটা অ্যাজ অফ স্টেপ ওয়ান বা পস্টিউলেট ওয়ান। এখন দেখো নাম্বার ফোর, হোয়াট উড বি না নাম্বার ফোর পস্টিউলেটস? The organism must be re-isolated. এটা কিন্তু আইসোলেশন, এটা কিন্তু রি-আইসোলেশন, অর্থাৎ সেকেন্ড টাইম আইসোলেশন। সেহেতু এটাকে আমরা বলছি the organism must be re-isolated from the artificially inoculated plant in pure culture. অর্থাৎ এই অর্গানিজমকে আবার আইসোলেশন করা যাবে, সেকেন্ড টাইম আইসোলেশন, সেই জন্য আমরা বলছি রি-আইসোলেশন এটাকে। এবং তার থেকে এই যে 3 নম্বর যে পস্টিউলেটে আমরা ইনোকুলেশন করার পর যে সিমটম হলো যে গাছে, সেই গাছ থেকে আবার আইসোলেশন করবো আর্টিফিশিয়ালি, মানে সেটাকে পিওর কালচার। এবং এর বৈশিষ্ট্য হবে দেখো, এবং এর বৈশিষ্ট্য যখন আমরা স্টাডি করব, ইটস ক্যারেক্টারিস্টিক্স মাস্ট বি এক্স্যাক্টলি লাইক দোজ অবজার্ভড ইন স্টেপ 2। অর্থাৎ এখানে রিআইসোলেশন করার পর যে প্যাথোজেনটা পাবো, সেই প্যাথোজেনের বৈশিষ্ট্য যখন আমরা স্টাডি করব, সেই প্যাথোজেনের বৈশিষ্ট্য হুবহু মিলে যাবে স্টেপ 2 এর মতো, স্টেপ 2 এর মতো। এখন যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারবো এই এই নির্দিষ্ট অর্গানিজম এই নির্দিষ্ট রোগের জন্য দায়ী। দ্যাট মিনস স্টেপ 1 এ অ্যাসোসিয়েশন, এখানে সিমটম থাকবে। স্টেপ 2 তে আইসোলেশন, এটা প্যাথোজেনের ক্যারেক্টার বলবো। স্টেপ 3 তে আর্টিফিশিয়াল ইনোকুলেশন, ইনোকুলেশন করার পর যে সিমটম হবে সেই সিমটমটা স্টেপ 1 এ যে সিমটম ছিল একই হবে। আর স্টেপ 4 এ এসে রিআইসোলেশন হবে, স্টেপ 3 আর্টিফিশিয়াল ইনোকুলেটেড প্লান্ট থেকে আবার রিআইসোলেশন করব, করে এর বৈশিষ্ট্য হবে হুবহু স্টেপ 2 এর মতো, অর্থাৎ স্টেপ 2 এ যে ধরনের ক্যারেক্টার ছিল তার মতো। এটা যখন মিলে যাবে তখন আমরা এটাকে বলতে পারবো এই নির্দিষ্ট অর্গানিজম এই নির্দিষ্ট রোগের জন্য দায়ী, অথবা এই নির্দিষ্ট রোগ এই নির্দিষ্ট অর্গানিজম দ্বারা হয়। এখন দেখো এটাকে প্রুভ করতে গেলে আমাদের কি কি লাগবে? তোমরা যখন প্র্যাকটিক্যালি যদি কাজ করার সুযোগ থাকতো, এগুলো পেট্রি ডিশ লাগতো, স্পিড ল্যাম্প, ফরসেপ, নিডল, ব্লক কাটার, কটন, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, অ্যালকোহল, ক্লিন সাইড, স্টেরাইল ওয়াটার, পাওয়ার স্লিপস, এগুলো সব চিনো, তোমরা জানো এগুলো। এগুলো নিয়ে আলোচনা কিছু নাই। এগুলো হচ্ছে এগুলো এই গবেষণা করতে গেলে অবশ্যই ফাঙ্গাসের কালচার লাগবে, এখানে লিখি নাই, ওই ফাঙ্গাসের কালচার লাগবে। এখানে তোমরা এখানে অ্যাড করতে পারো, আমরা অ্যাড করতে পারি ফাঙ্গাল কালচার, মানে পিওর ফর্মে। এই ফাঙ্গাল কালচার করতে গেলে আবার এগুলোও লাগবে, ঠিক আছে? এনিওয়ে এগুলো তোমাদের লাগবে, এর বাইরে অনেক জিনিস লাগবে, এগুলো আমাদের ম্যাটেরিয়ালস লাগবে। এখন প্রুফ কিভাবে হবে? এটা প্রুফ করবার জন্য একটা গাছ আমাদের লাগাইতে হবে মাটিতে। নর্মালি করতে হতো সেটা হচ্ছে কি, যেমন সরিষার গাছ, একটা সরিষার গাছের পাতা এখানে আমরা দেখাচ্ছি, একটা পাতা এখানে দেখানো হচ্ছে। দেখো তোমরা যদি একটু ইয়া করো, এখানে 4টা স্টেপই দেখানো হচ্ছে, দেখো 4টা স্টেপ, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4। এটা হচ্ছে অ্যাসোসিয়েশন, ইনোকুলেশন, অ্যাসোসিয়েশন, আইসোলেশন, এখানে ইনোকুলেশন, ফাইনালি রিআইসোলেশন। এ পোর্শন অফ ডিজিজ মাস্টার্ড প্লান্ট। ধরো তোমাকে সরিষা গাছের এরকম একটা পাতা এনে দিল কেউ, তুমি তো, এবং তোমাকে বললো, জিজ্ঞেস করলো, স্যার আমার এখানে সরিষার গাছের পাতায় এই যে এই ধরনের রোগ দেখা গেছে, আপনি এখন বলেন এটা কি, এটা কি রোগ এবং এর কজাল অর্গানিজম কি। তাহলে দেখো কিভাবে স্টেপ হবে। স্টেপটা হবে এরকম, প্রথমে এটা অ্যাসোসিয়েশন, আমরা জানবো যে সিমটম দেখা যাচ্ছে পাতার উপরে, আমরা ধরে নেবো পাতার উপর গোল গোল দাগ দেখা যাচ্ছে, কালো দাগ, এবং এখানে দাগগুলোর ভিতরে কনসেন্ট্রিক রিং আছে। দাগগুলো বিকৃত হবে এদিক ওদিক ছড়ানো, ছোট আছে বড় দাগও রয়েছে, এরকম কিছু ক্যারেক্টার, এবং কনসেন্ট্রিক রিং এখানে ক্যারেক্টার হবে, টিপিক্যাল সিমটম এটা। এটা আমরা বৈশিষ্ট্য ধরে নিলাম, এটাকে রেকর্ড করলাম, এবং ধরে নিলাম এই যে রোগাক্রান্ত অংশে এই প্যাথোজেনটা আছে, সাসপেক্ট করলাম যে যে প্যাথোজেনই হোক সে কিন্তু হেলদি অংশে নাই, এই রোগাক্রান্ত অংশে আছে। এরপর আমরা এই রোগাক্রান্ত লিফ থেকে, অর্থাৎ এর ভিতরে যে প্যাথোজেনটা আছে এই প্যাথোজেন থেকে আইসোলেশনের ট্রাই করবো, আইসোলেশন পৃথক করব। লেভেল 2 তে আমরা করিয়েছি তোমাদের আইসোলেশনের কতগুলো পদ্ধতি,
তোমাদের দু একটা পদ্ধতির নাম বলতে পারবা, মেথডস অফ আইসোলেশন, মনে আছে কিনা দেখো। আগের কোন পড়াগুলো কাজে লাগবে এগুলোই। কারো মনে আছে আইসোলেশনের জন্য কোনো মেথড কেউ বলতে পারবে? আচ্ছা, মনে যদি না থাকে তাহলে আমি বলি। লেভেল 2 তে একটা এক্সপেরিমেন্ট ছিল তোমাদের, আইসোলেশন অফ মাইক্রো অর্গানিজমস ফ্রম ডিজিজ প্লান্ট টিস্যু। ওখানে আমরা বেশ কিছু মেথডের নাম বলেছিলাম। এক নম্বর ছিল, মনে করবার চেষ্টা করো, টিস্যু প্লান্টিং মেথড। এরপর ছিল ডাইলিউশন প্লেট মেথড। তারপরে ছিল ডাবল প্লেট মেথড। তারপরে ছিল হোস্ট ইনিকুলেশন মেথড। তারপরে ছিল হাইফাল টিপ কালচার মেথড। এরপরে ছিল সিঙ্গেল কনিডিয়া আইসোলেশন মেথড। তারপরে নেমাটোডের জন্য ছিল বেয়ারম্যান ফানেল টেকনিক। তারপরে শেকার টেকনিক, ম্যাসেরেশন টেকনিক, এক্সেট্রা এক্সেট্রা। মনে পড়ছে কিনা তোমাদের? এখন কি মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, এই টেকনিকগুলো হচ্ছে আইসোলেশনের টেকনিক। তাহলে এখান থেকে যে কোনো একটা টেকনিক আমরা ফলো করব, যে টেকনিকটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনিকটা কোনটা হবে, যেহেতু লিফে ফাঙ্গাস রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে, যাই থাক না কেন, আমরা লিফ থেকে আইসোলেশন করব টিস্যু প্লেটিং মেথড অথবা টিস্যু প্লান্টিং। তোমরা টিস্যু প্লান্টিং হিসাবে জানো, অথবা টিস্যু প্লেটিং মেথড, অর্থাৎ মিডিয়ার উপরে টিস্যুটাকে প্লেট করতে হবে বা প্লান্টিং করতে হবে। এনিওয়ে, আমি আর ওই আইসোলেশনের মেথড নিয়ে আলোচনা করব না। শুধু মনে রাখবা, টিস্যু প্লান্টিং মেথডে আমরা প্রয়োগ করে আইসোলেশন করব। আইসোলেশন করলে এখানে যে ফাঙ্গাসটা রয়েছে, এই যে ডিজিজ টিস্যুতে যে ফাঙ্গাসটা রয়েছে, সেই ফাঙ্গাসটা এখানে চলে আসবে। এই ফাঙ্গাসের পিওর কালচার হবে। পিওর কালচার হলে, এখন এই ফাঙ্গাসের বৈশিষ্ট্য আমরা স্টাডি করব। সেই বৈশিষ্ট্য কি হবে, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য হবে, সেটা আমরা পরে আলোচনা করছি। বৈশিষ্ট্য স্টাডি করে এখানে রেখে দিব। এরপর কি করব, স্টেপ 3 তে যে দেখো, এই যে ফাঙ্গাসটা রয়েছে, এই ফাঙ্গাসটার যে কনিডিয়া বা স্পোর রয়েছে, এটাকে আমরা ইনোকুলেশন করব। ইনোকুলেশন করব কার উপর? এরকম একটা সুস্থ গাছের উপর, অর্থাৎ এই সরিষারি মাস্টার্ডের সেম ভ্যারাইটির একটা সুস্থ, যে গাছের পাতায় কোনো রোগ নেই, এরকম একটা গাছে এটা ইনোকুলেশন করব। ইনোকুলেশন করবার একটা কিছু পদ্ধতি রয়েছে। আমি জানি না তোমাদেরকে এটা পড়ানো হয়েছে কিনা। ইনোকুলেশন করবারও বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন একটা পদ্ধতি হচ্ছে স্প্রে করা আর কি। এনিওয়ে, এটুকু মনে রাখো। অর্থাৎ এই ফাঙ্গাসের স্পোর থেকে কনেডিয়াল সাসপেনশন তৈরি করে নিয়ে সেই স্পোরগুলো আমরা স্প্রে করব কার উপর? এই লিফের উপর। নির্দিষ্ট একটা ইনকিউবেশন চেম্বারে এই গাছটাকে রেখে দিলে কি হবে, 2 দিন 3 দিন 4 দিন বা 5 দিন পর এই ধরনের সিমটম আবার দেখা দিবে। অর্থাৎ এটা কিন্তু ইনোকুলেশন স্টেপটা হচ্ছে ইনোকুলেশন অন হেলদি প্লান্ট। এবং ইনোকুলেশনের পর দেখা গেছে বাম পাশে আবার সিমটম দেখা গেল। এখন আবার এই সিমটম গুলো আমরা লক্ষ্য করে দেখবো কি এই সিমটম গুলো তারই মতো হবে। কার মতো? ওই নাম্বার 1 যে সিমটম ছিল তার মতো। দেখো, কিছু কিছু ছোট বা বড় দাগ দেখা যাচ্ছে। দাগগুলো মোটামুটি গোলাকার, দাগের মধ্যে কনসেন্ট্রিক রিং আছে, কালো কালো বা গ্রে কালার অথবা ধূসর কালার দাগ। ওই একই বৈশিষ্ট্য আমরা পাবো। ঠিক আছে, এটা গেল 3rd স্টেপ। এখন 4th স্টেপে যে দেখো, নাম্বার 4 আবার হচ্ছে সেটা রিআইসোলেশন। মানে এই জন্য বলছি যে এটা সেকেন্ড টাইম আইসোলেশন। সেটা হচ্ছে এই যে আর্টিফিশিয়ালি ইনোকুলেটেড প্লান্ট থেকে আবার আইসোলেশন করে আমরা আবার পিওর কালচার করব, করে তার ধর্ম স্টাডি করব, বৈশিষ্ট্য স্টাডি করব। এই বৈশিষ্ট্যগুলো হুবহু যদি এই স্টেপ 2 যে কালচার ছিল তার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়, তাহলে আমরা বলবো এই নির্দিষ্ট রোগ, এই ফাঙ্গাসটা এই নির্দিষ্ট রোগের জন্য দায়ী। তাহলে কি স্টেপ 3 সিমটম হবে স্টেপ 1 এর মতো, আর স্টেপ 4 এর ফাঙ্গাসের বৈশিষ্ট্য হবে স্টেপ 2 ফাঙ্গাসের বৈশিষ্ট্যের মতো। তাহলে আমরা বলতে পারবো এই ফাঙ্গাসটা অথবা এই অর্গানিজমটা এই নির্দিষ্ট রোগের জন্য দায়ী। এটাই 4টা পস্টিউলেট। এখন দেখো, এখানে যেটা আমি আগেই বললাম, দেখো হয়তো সরিষার একটা ভ্যারাইটি, আমরা সম্পদ ভ্যারাইটি নিয়ে সেখানে দেখলাম অনেকগুলো স্পট আছে, কনসেন্ট্রিক রিং আছে স্পটের ভিতরে। এটা স্টেপ 1। স্টেপ 2 তে যে আমরা এটা আইসোলেশন করলাম ফাঙ্গাস করে, তার স্লাইড করে তোমরা যেভাবে করলে এটা কিন্তু আমরা লেভেল 2 তে তোমাদের করিয়েছি। দেখো, পিডিএ তে হয়তো কালচার করলাম ওই ফাঙ্গাসের, করে মাইসিলিয়াম দেখলাম সেপ্টেড, ব্রাঞ্চ, ডার্ক কালার, কনেডিয়া সেপ্টেড, সিম্পল ডার্ক। এগুলো বৈশিষ্ট্য লিখতে হবে। কনেডিয়া ডার্ক, স্ট্রেট, লং বিগ, অক্লাভেট এন্ড মিউরিফর। তাহলে আমরা বললাম অর্গানিজমটা অল্টারনেরিয়া ব্রাসিসি। এটা আমরা জানি বলে এখন বলছি, কিন্তু তখন কিন্তু এটা আগে বলতে পারবো না। ঠিক আছে, আমরা পরবর্তী স্টেপ গুলো
কমপ্লিট না করা পর্যন্ত। আগে ধরে নিলাম এটা অল্টারনারিয়া। স্টেপ 3 তে যে দেখো এই অর্গানিজমটা ওই সম্পদ ভ্যারাইটির আর একটা হেলদি প্ল্যান্টে ইনকুলেট করলাম। 6 থেকে 7 দিন পর আবার সিমটম দেখা গেল, লিফ স্পট দেখা গেল, হুইচ আর গ্রে কালার অথবা ব্ল্যাক কালার, যাই হোক প্রথমে যা ছিল সেই ধরনের কালারই হবে। এন্ড কনসেন্ট্রিক রিং উইদিন দ্য স্পট বাই ফাউন্ড, স্পটের ভিতরে আবার কনসেন্ট্রিক রিং আমরা পেলাম। তাহলে স্টেপ 1 আর স্টেপ 3 সিমটম মিলে গেল। এখন স্টেপ 4 এ দেখো, যদি অর্গানিজমটাকে আবার রিআইসোলেটেড করলাম কোত্থেকে, স্টেপ 3 আর্টিফিশিয়ালি ইনকুলেটেড প্ল্যান্ট থেকে, করার পর ওর যে বৈশিষ্ট্যগুলো পেলাম সেই বৈশিষ্ট্য হুবহু স্টেপ 2 এর মতো। স্টেপ 2 কোনটা ছিল, এই দেখো এটা স্টেপ 2। স্টেপ 2 এর মতো বৈশিষ্ট্য ওখানে পেলাম, এই যে মাইসেরিয়াম কর্নিডিয়া, কর্নিডিওফোর কর্নিডিয়া, অর্থাৎ একই বৈশিষ্ট্য পেলাম। তখনই আমরা বলছি দ্য প্যাথোজেন ওয়াজ এগেইন আইডেন্টিফাইড অ্যাজ অল্টারনারিয়া প্রাসিস। বোঝা গেছে তোমাদের? এটাই কিন্তু কক্স পস্টুলেট। অর্থাৎ কক্স পস্টুলেটের মাধ্যমে তাহলে আমরা কি করতে পারি বলতো? কক্স পস্টুলেটের অ্যাপ্লিকেশন কি? একজন বলতো কক্স পস্টুলেটের অ্যাপ্লিকেশনটা কি, আমরা এটা কোন কাজে অ্যাপ্লিকেশন করতে পারি? স্যার কোনো একটা ডিজিএস কে স্যার মানে নির্দিষ্ট ভাবে আইডেন্টিফাই করা যে এটি এই ডিজিজটা, মানে আমরা যদি কোনো একটা প্লান্টের মধ্যে কোনো সিমটম দেখতে পাই তখন আমরা হচ্ছে ফার্স্টে গ্যাস করবো যে হ্যাঁ এটা হচ্ছে এই ডিজিজটা হতে পারে। তারপর আমরা এই প্রসিডিউর গুলো স্টেপ গুলো অনুসরণ করার মাধ্যমে আমরা শিওর হতে পারবো যে হ্যাঁ এটি হচ্ছে আমাদের সেই গ্যাস করা ডিজিজটা এবং প্যাথোজেনটা, এবং আচ্ছা আমরা সেই ঠিক অনুসারে আছে। ট্রিটমেন্ট নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তার মানে কি কোন স্যার একটা রোগ একটা ডিজিজের পিছনে রিজনটা জানতে পারবো যে এই ডিজিজটা কোন প্যাথোজেন দিয়ে হয় বা এই প্যাথোজেন দিয়ে কোন ডিজিজ হয়, আমরা রিজনটা জানতে হ্যাঁ পারবো। এটাই, ইয়েস রিজন। আমরা বলি না রিজন অফ দ্য ডিজিজ অথবা কজ অফ দ্য ডিজিজ, ওই ডিজিজের কজাল অর্গানিজমটা জানা যায়। অথবা এই কজাল অর্গানিজম দিয়ে কোন রোগ হয়, দুইটাই ভাইস ভার্সা, এই কজাল অর্গানিজম দিয়ে কোন রোগটা হয় সেটাও জানা যায়, আর এই রোগ দিয়ে এই রোগটা কোন কজাল অর্গানিজম দ্বারা হয় এটা জানা যায়। অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ঠিক আছে, তুমি যদি কোনো একটা ধরো নতুন একটা রোগ পেয়ে গেছো, আমি যদি মাঠে কোনো নতুন রোগ পাই যে রোগটা ডেসক্রাইব নাই, ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে এস্টাবলিশ করতে যাই আমাকে কক্স পস্টুলেট এটা করতে হবে, 4টা স্টেপ মিলায়া, তাও সেভারাল টাইম এটাকে স্টাডি করে, মানে এক্সপেরিমেন্টটা রিপিট করে ফাইনালি আমাকে বলতে হবে এটা এই রোগ এই প্যাথোজেন দ্বারা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কক্স পস্টুলেটের অ্যাপ্লিকেশন, যেটা তোমরা বুঝছো যে কোনো একটা রোগের কজ জানা যায়, অথবা কোনো একটা কজাল অর্গানিজম দ্বারা কোন ধরনের রোগ হয় সেটা জানা যায়। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন তোমাদের, দেখি কতটুকু বুঝছো। এটা তো তোমরা ভালোভাবে অ্যান্সার দিলা। আমি যদি বলি কক্স পস্টুলেটের কিছু লিমিটেশন আছে, আমি যদি তোমাকে বলতে চাই যে কক্স পস্টুলেটের কিছু লিমিটেশন আছে, হোয়াট আর দ্য লিমিটেশনস অর হোয়াট মাইট বি দ্য লিমিটেশনস অফ কক্স পস্টুলেট অ্যাপ্লিকেশন? কক্স পস্টুলেটের অ্যাপ্লিকেশন করতে যে কি কি লিমিটেশন হতে পারে, মানে কোথায় কোথায় লিমিটেশন হতে পারে? যেহেতু এখানে 4টা স্টেপ আছে, তাহলে 4টা স্টেপে আমাদের কাজ করতে হবে। কাজ করতে যে কখন আমরা লিমিটেশনের মধ্যে পড়তে পারি, কোন সময়? অথবা কক্স পস্টুলেটেরও লিমিটেশন আমরা সেগুলিকে বলতে পারি যে কক্স পস্টুলেট আসলে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এটা আমি তোমাকে আরো একটু হালকা টাচ দিলাম আর কি। কক্স পস্টুলেট সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কেন যদি বলা হয় এটা প্রবাবলি কি অ্যান্সার হতে পারে, চিন্তা করো তো দেখি। স্যার প্যাথোজেন গুলো তো ক্যারেক্টার চেঞ্জ করতে পারে, যেমন এই যে আমাদের করোনা ভাইরাস গুলো এখন মানে একটু ক্যারেক্টার চেঞ্জ করতে পারে, স্যার তাহলে ক্যারেক্টার ভাইরাসকে চেঞ্জের সাথে গ্রো সাথে করা যায় কিন্তু না সিমটম মিডিয়াতে গুলো এরকম? চেঞ্জ হতে পারে। আচ্ছা এটা একটা গেল, তারপরে স্যার ভাইরাসকে গ্রো করা যায় না মিডিয়াতে, তো ভাইরাসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে। আচ্ছা, তো এটা মাথায় রাখো, ভাইরাসের একটা কথা তুমি বলছো, ও একটা কথা বলছে যে যেমন করোনার ইয়েটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, করোনা চেঞ্জ হচ্ছে অসুবিধা নাই, রোগের ক্ষেত্রে প্যাথোজেনের স্ট্রেনও চেঞ্জ হতে পারে, সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি করোনা তো করোনায় দিচ্ছে, তাই না? ওটা তো করোনায় হচ্ছে, অন্য কিছু রোগ হবে না। কিন্তু করোনা স্ট্রেন চেঞ্জ করলে রোগটা করোনায় হচ্ছে,
হয়তো বা করোনার অন্য স্ট্রেন বোঝা যাবে, কিন্তু সিমটমটা একই দিবে আর কি। সিমটমটা ওই ফুসফুস ইনফেকশন হবে, মেঘের মতো ইয়ে দেখা যাবে, স্পট, একই সিমটমটা একই দিবে। আর ফাঙ্গাসের ক্ষেত্রে যেটা হবে, ফাঙ্গাসের স্ট্রেন চেঞ্জ হলেও যেমন অল্টারনারিয়া স্ট্রেন চেঞ্জ হয়ে অল্টারনারিয়াই হবে, সে কিন্তু আর ব্যাকটেরিয়া হবে না। অল্টারনারিয়া স্ট্রেন চেঞ্জ হলে সে একটা ভিরুলেন্ট বা অ্যাভিরুলেন্ট স্ট্রেন হতে পারে, কিন্তু সে কখনো বাইপোলারিস হতে পারবে না, অল্টারনারিয়া থেকে বাইপোলারিস বা কার্বোলারিয়া হতে পারবে না। কোভিড ক্ষেত্রে যেমন কোভিড-19 ওই কোভিড স্ট্রেনই থাকবে, সে হয়তো ভিরুলেন্ট স্ট্রেন হবে, যেমন আমরা ডেল্টা বলি, ওই আফ্রিকান বলি, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বলি, যেটাই বলি না কেন, তার যে জেনেটিক মেকআপ কিন্তু সে কোভিড ভাইরাস, করোনা ভাইরাস ওটাই থাকবে। অর্থাৎ সে স্ট্রেন একটা শক্তিশালী স্ট্রেন হবে, জেনেটিক মেকআপ একটু চেঞ্জ করে, কিন্তু সে করোনার চেঞ্জ নিতে পারবে না। সে সে ডিপথেরিয়া, ওই কলেরা, ওই ওই ধরনের কোন রোগের কজাল অর্গানিজম হতে পারবে না, সে মূলত এটাই। কাজেই আমাদের এক্ষেত্রেও তাই, সে চেঞ্জ হলে ওটাই থাকবে, হয়তো সে ভিরুলেন্ট হবে অথবা অ্যাভিরুলেন্ট হবে, এটা হতে পারে। এটা একটা গেল। আর তুমি একটা কথা বলছো যে ভাইরাসের কথা বলছো, যে হ্যাঁ, যে অনেক সময় ভাইরাস, কি বলছো তুমি ভাইরাসের? স্যার ভাইরাসকে যখন করতে হয় তখন ওইটা তো লিভিং অর্গানিজমের মতো এরা গ্রো করে, কালচার মিডিয়াতে তো গ্রো করা যায় না মেবি, সে কারণে এটা একটা হতে পারে। আমি বলছি, আমি মূল আনসারে যাচ্ছি একটু পর। আনসারে যাওয়ার আগে তোমার এটাও বলি, এই জন্য আইসোলেশনের ক্ষেত্রে দেখবা ওই নোটসে তোমরা দেখে থাকবো, ওখানে দুইটা কথা বলছি আমরা আইসোলেশনের ক্ষেত্রে। আমরা দ্য প্যাথোজেন মাস্ট বি আইসোলেটেড ইন পিওর ফর্ম অন আর্টিফিশিয়াল কালচার মিডিয়া, ঠিক আছে? সেগুলো নন অব্লিগেট প্যারাসাইট। আর অব্লিগেট প্যারাসাইটের ক্ষেত্রে বলছি অন হোস্ট, ডাইরেক্টলি অন হোস্ট। অর্থাৎ যখন আমরা অব্লিগেট প্যারাসাইট আইসোলেশন করব, যেমন ভাইরাস, তখন কিন্তু লিভিং মানে এই আর্টিফিশিয়াল মিডিয়াতে আইসোলেশন হবে না। তুমি ঠিকই ধরেছো। সেক্ষেত্রে লিভিং টিস্যু লাগবে এবং লিভিং হোস্ট লাগবে। আমি নতুন একটা হোস্টে সেটা আইসোলেশন করতে হবে। সেই ক্ষেত্রে আইসোলেশন আর ইনোকুলেশন একই হবে ওই ক্ষেত্রে, বোঝা গেছে? তো এনিওয়ে, ভাইরাসের আইসোলেশন কিন্তু আমরা এই তোমার এখনো সেরকম কোনো আর্টিফিশিয়াল মিডিয়া আসেনি। ভাইরাসকে আইডেন্টিফাই করতে গেলে বা আইসোলেশন করতে গেলে আমরা ডাইরেক্টলি যে তোমার বিভিন্ন ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট আছে সেগুলো করি, অথবা সরাসরি কালচার যদি করতে চাই হোস্টের উপরে কালচার করতে হয়, অর্থাৎ লিভিং হোস্টের উপরে কালচার করতে হয়। ওটা আর্টিফিশিয়াল কোনো মিডিয়াতে সে কালচার এক্স পর্যন্ত করা যায়নি, লিভিং হোস্টের উপরে কালচার হয়। লিভিং হোস্টের উপরে কালচার করা এটাই হচ্ছে আইসোলেশন, অথবা এটাই তার ইনোকুলেশন। এনিওয়ে, তোমার ধারণা কিছুটা রাইট, ঠিক আছে। মেইন পয়েন্ট হচ্ছে আইসোলেশন, মেইন পয়েন্টটা হচ্ছে আইসোলেশন, অর্থাৎ কক্স পস্টুলেটের যে লিমিটেশন, সেখানে আইসোলেশনটাই মেইন ফ্যাক্টর। এখন বলি আইসোলেশন কখন ফ্যাক্টর। কিছু কিছু রোগ আছে, অনেক ভাইরাস কিন্তু আমরা শনাক্ত করতে পেরেছি, অনেক ভাইরাসই আমরা শনাক্ত করতে পারছি না। যেমন মোজাইক ভাইরাস, পাপায়া মোজাইক ডিজিজ করে কোন ভাইরাস বলো? পাপায়া ডিজিজ, মোজাইক ডিজিজ করে কোন ভাইরাস? পাপায়া রিং স্পট ভাইরাস। রিং স্পট ভাইরাস হোক, অথবা আমরা টোবাকো মোজাইক ভাইরাস বলি, এখানে মোজাইক ভাইরাস, পটাটো ভাইরাস এক্স, পটাটো ভাইরাস ওয়াই, এরকম বিভিন্ন ধরনের ভাইরাস আছে না। আমরা কেন বলতে পেরেছি? কারণ এগুলোকে কিন্তু আমরা কক্স পস্টুলেট করে ফেলছি, এগুলো কক্স পস্টুলেট করা গেছে, সেই জন্য আমরা বলতে পারি যে অমুক ভাইরাসটা অমুক অমুক ক্রপে রোগ করে, যে পাপায় মানে পাপায় হোক অথবা টোবাকো হোক, এটাই। কিন্তু দেখো কিছু কিছু লিমিটেশন আছে আইসোলেশনের ক্ষেত্রে। বেশ কিছু ভাইরাস অথবা ভাইরাস লাইক অর্গানিজম অথবা ব্যাকটেরিয়া লাইক অর্গানিজম আছে, যে অর্গানিজম গুলো হোস্ট টিস্যুর ভাস্কুলার বান্ডিলে থাকে, যেগুলো হোস্ট টিস্যুর ভাস্কুলার বান্ডিলে থাকে, যারা কিনা লিফ ইয়েলোয়িং করে থাকে। লিফ ইয়েলোয়িং, হলুদাভ পাতা তৈরি করে গাছে, গাছে হলুদাভ পাতা বা লিফ ইয়েলোয়িং করে থাকে। এই ধরনের ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া জাতীয় কিছু অর্গানিজম আছে যাদেরকে হোস্ট টিস্যুর যে ভাস্কুলার বান্ডিল সেখান থেকে আলাদা করা যায় না, সেখান থেকে পৃথক করা যায় না, মানে আইসোলেশন করা যায় না। কাজে এই ধরনের রোগের প্যাথোজেনকে আইসোলেশন করা যায় না। আইসোলেশন করা না গেলে সেটাকে ইনোকুলেশন করা যাবে না, আর ইনোকুলেশন করা না গেলে সেখান থেকে সিমটমও পাওয়া যাবে না। কাজে আইসোলেশন না গেলে তার বৈশিষ্ট্য স্টাডি করা যাবে না, আর আইসোলেশন করা না গেলে ইনোকুলেশনও করা যাবে না। কাজে স্টেপ 3 স্টেপ 1 এর সঙ্গে বা স্টেপ 2 স্টেপ 4 এর সঙ্গে মিলার কোনো সুযোগ নাই, যেহেতু আইসোলেশন করাই যায় না। সেই সমস্ত রোগের ক্ষেত্রে কক্স পস্টুলেট নট অ্যাপ্লিকেবল। তাহলে কি বলতে হবে? কক্স পস্টুলেটের লিমিটেশন কি? আমরা জানি কক্স পস্টুলেটে আইসোলেশন একটা মেইন ফ্যাক্টর,
কিন্তু কিছু কিছু ডিজিজ আছে বা কিছু কিছু প্যাথোজেন আছে যারা গাছের ভাস্কুলার ব্যান্ডেলে থাকে এবং লিফ ইয়েলোইং করে থাকে। এই সমস্ত প্যাথোজেন কিছুটা ব্যাকটেরিয়া বা ভাইরাস রিলেটেড, তাদের কাছাকাছি অথবা মাইক্রোপ্লাজমা হতে পারে। এই ধরনের প্যাথোজেনকে আইসোলেট করা যায় না, পৃথক করা যায় না হোস্ট টিস্যু থেকে। যেহেতু পৃথক করা যায় না, সুতরাং তাদের আমরা ক্রস পস্টুলেট করতে পারি। ক্রস পস্টুলেটের লিমিটেশন এটাই, অর্থাৎ যাদেরকে আইসোলেশন এবং ইনোকুলেশন করা যাবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ক্রস পস্টুলেট প্রযোজ্য। ক্রস পস্টুলেট তাদের ক্ষেত্রে প্রযোজ্য সেই সমস্ত অর্গানিজমের ক্ষেত্রে যাদের আইসোলেশনও করা যাবে এবং যাদের ইনোকুলেশনও করা যাবে। এটাই ক্রস পস্টুলেটের ওভারঅল ক্রস পস্টুলেট। দেখো ওভারঅল ক্রস পস্টুলেট বোঝা গেছে কিনা, মানে চারটা মেইন যে স্টেপ বোঝা গেছে কিনা, অথবা এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলো, না থাকলে আমি, তোমাদের কোশ্চেন না থাকলে আমি কোশ্চেন করবো। আচ্ছা আমার কোশ্চেন আগে শোনো, বুঝছো কিনা দেখি সবাই। সেটা হচ্ছে এই যে আমরা স্টেপ 1 এবং 2 লক্ষ্য করো, এখানে ধরো সিমটম আছে, এখান থেকে আমরা আইসোলেশন করলাম, করে একটা প্যাথোজেন পেলাম, তাহলে তো এই প্যাথোজেনই তো এই রোগের জন্য দায়ী। আমার স্টেপ 3-4 কেন যাওয়া দরকার? স্টেপ 2 এর পরে আমি 3-4 কেন যাব বলো তো? আমি ফাঙ্গাসটা এখান থেকে তো আইসোলেশন করেছি, তাহলে এখানে ফাঙ্গাসের বৈশিষ্ট্য স্টাডি করে আমি বলে দেবো এটা অল্টারনারিয়া অথবা এটা বাইপোলারিস অথবা যেটি হোক, এখানে আমি বলে দেবো, আইসোলেশনটা করলাম। তাহলে আমার ফার্দার স্টেপ 3 তে কেন যাব? স্যার এটা অতিরিক্ত মানে শিওর হওয়ার জন্য যে মানে আসলে এই প্যাথোজেন মানে এই ব্যাকটেরিয়া বা এই ব্যাকটেরিয়া এই প্যাথোজেনের জন্য এই রোগটা দায়ী। এইজন্য স্যার হচ্ছে আমরা প্রথম ইনোকুলেশনের মাধ্যমে। আচ্ছা তুমি বললা শিওর হওয়ার জন্য, তার মানে স্টেপ 2 তে শিওর না, তাহলে স্টেপ 2 তে শিওর কেন নয় সেটা আমাকে বলো, এটাই আমি জানতে চাচ্ছি। স্যার আইসোলেশনের মাধ্যমে তো স্যার আমরা মানে বিষয়টা মানে 100% ক্লিয়ার হতে পারছি না স্যার। কেন ক্লিয়ার হতে পারছি না? আর কারো আইডিয়া? স্যার ডিজিজ প্ল্যান্টে যদি একাধিক প্যাথোজেনের উপস্থিতি থাকে। আর এটা হতে পারে স্যার, এটা হচ্ছে যে মানে ওই ফিল্ডে বা আশেপাশে থাকা কোনো সুস্থ প্ল্যান্টকে এই প্যাথোজেন আক্রমণ করতে পারতেছে কিনা বা পারবে কিনা। এই জন্য আমি হচ্ছে এটা দেখবো যে আমি একটা সুস্থ প্ল্যান্টে এই প্যাথোজেন স্প্রে করে দেখবো, সেটা হচ্ছে কোনো একটা সুস্থ গাছকে কি এটা না, আমি সুস্থ প্ল্যান্টে যাওয়ার কিন্তু কথা বলি নাই, আমি এই 2 নম্বরে আছি, 3 নম্বরে যাই নাই। ধরো আমি বলছি 2 নম্বরে এসে কেন আমি প্রুভ করতে পারবো না, কারণ আমি তো এখান থেকে আইসোলেশন করলাম, এটাই। আচ্ছা যাই হোক, ওই যে ও কিছু একটা আইডিয়া দিছে যে এই গাছের পাতায় তো একাধিক প্যাথোজেন থাকতে পারে। হ্যাঁ এটা একটা অ্যান্সার, এই গাছের পাতায় তো একাধিক প্যাথোজেন থাকতে পারে। তোমরা জানো যে কোনো গাছের পাতায় এটা একাধিক, মানে অ্যান্সার মানে এটা রাইট অ্যান্সারই। ধরো তোমরা যেমন ধরো এই যে গাছের পাতা, এই পাতার উপরে এই যেখানে রোগ হয়েছে সেখানে এই প্যাথোজেনটা কিন্তু আছে, কিন্তু এই প্যাথোজেন ছাড়াও এই গাছের পাতার উপরে এই সারফেসে আরো অনেক ধরনের প্যাথোজেন অথবা অনেক ধরনের প্যারাসাইট অথবা স্যাপ্রোফাইট আছে। যেমন এখানে ফিউজারিয়াম থাকতে পারে, এখানে অ্যাসপারজিলাস থাকতে পারে, পেনিসিলিয়াম থাকতে পারে, রাইজোপাস থাকতে পারে, এরকম। যেমন আমার মুখে এখন অনেক ফাঙ্গাস পড়ে আছে, গালের উপরে, হাতের উপরে, আমরা কিন্তু জানি না, খালি চোখে দেখা যায় না। ঠিক তেমনি এই লিফ সারফেস সেগুলো পরে থাকে। এখন আইসোলেশন করার পর এক্স্যাক্টলি যেটা কজাল অর্গানিজম সেটা আইসোলেশন হয়েছে কিনা, এক্স্যাক্টলি যেটা কজাল অর্গানিজম সেটাই আইসোলেশন হয়েছে কিনা, এটা বোঝাবার জন্য আমাদের স্টেপ 3 তে যেতে হবে। কারণ স্টেপ 2 তে যদি আইসোলেশন ভুল হয়, ফলস আইসোলেশন হয়, তাহলে আমরা স্টেপ 3 তে একই ধরনের সিমটম পাবো না। বোঝা গেছে? যেমন ভুলে এখানে অল্টারনারিয়া আছে, ভুলে আমি ফিউজারিয়াম আইসোলেশন করে বসলাম, ভুলে ফিউজারিয়াম আইসোলেশন করে বসলাম, আমি কিন্তু তখনও জানি না যে আমার আইসোলেশনটা ভুল হয়েছে। আমি যখন ইনোকুলেশন করব, যদি আমার ভুল আইসোলেশন হয় তাহলে এই সিমটম, এই একই ধরনের সিমটম হবে না, ফিউজারিয়ামের অন্য সিমটম, অন্য ধরনের সিমটম হবে। কিন্তু যেহেতু এই সিমটম একই ধরনের হচ্ছে, তখন আমি বুঝবো যে আমাদের আইসোলেশনটা সঠিক। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? জি স্যার, তার মানে হচ্ছে মানে আমরা এই যে ইনফেকশনটা হচ্ছে স্যার, মানে এই ইনফেকশনের অরিজিনাল মডেলটা আমরা জানতে পারছি না স্যার এখানে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, যে এটা অরিজিনাল অর্গানিজম হতেও পারে না। অথবা নাও হতে পারে, আমরা শিওর না।
হতে পারে এই কারণে বলছি যেহেতু আমি এই ডিজিজ এই টিস্যু থেকে অ্যাসোসিয়েশন করছি, তাহলে ধরে নেব এটা হতে পারে। আর না হতে পারে এই কারণে, কারণ অন্য জায়গা থেকেও তো, এনভায়রনমেন্ট থেকেও তো আমার মিডিয়াতে এটা আসতে পারে, হয়তো এখান থেকে আসেইনি, অথবা এখানে অন্য কোনো স্যাপ্রোফাইট ছিল, সেটা কালচার হয়েছে। কাজে আমি নিশ্চিত হওয়ার জন্য পরবর্তী স্টেপগুলো করব, এগুলো। আচ্ছা, এগুলোই এটা হচ্ছে ডিসকাশন থাকলো আপাতত ফার্স্ট পস্টুলেটের। আমরা পরের পড়াতে যাই। আচ্ছা, তোমাদেরকে যে কেমিক্যালের কথা বলছিলাম, দেখো এটা তোমাদের একটা করতে হবে। এইটা তোমাদের, আমি একটা কেমিক্যালস এর লিস্ট দিয়েছি, দেখো এখানে হয়তো ভালো ভালো ফাঞ্জিসাইড যেগুলো ছিল বাজারে আছে সেগুলো লিস্ট দিয়েছি, যেমন অটোস্টিন 50 WDG, ডেভিস্টিন, টিল 250 EC, ডাইথেনিয়াম 45, রিডোমিল গোল্ড, রুভ্রাল 50 WP, নেটিভো 75 WG, ট্রুপার, ব্লাস্টিন, ফুরাডান, কার্বোফিউরান। ফুরাডান, কার্বোফিউরান এগুলো হচ্ছে নেমাটোডের জন্য, আর এগুলো সব ফাঙ্গাসের জন্য। এখানে বললাম একটা ফাঞ্জিসাইডের লিস্ট, এখানে নামগুলো বা পেস্টিসাইডের নাম লেখা, তার ম্যানুফ্যাকচারার। দেখো তোমাদেরকে এটা জানতে হবে, যেমন অটোস্টিন এটা অটোক্রপ কেয়ার থেকে তৈরি, এর ভিতরে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে কার্বেন্ডাজিম, অর্থাৎ এর মেইন কার্যকরী ফাংশনটা করে কার্বেন্ডাজিম, এবং এর মোড অফ অ্যাকশনটা হচ্ছে সিস্টেমিক, এবং ডোজ হচ্ছে 20 গ্রাম পার 10 লিটার অফ ওয়াটার ফর 5 ডেসিমাল অফ ল্যান্ড। এটা হচ্ছে ডোজ। তোমাদেরকে এরকম 10টা বা 15টা পেস্টিসাইডের বাংলাদেশের মার্কেটে রয়েছে, এগুলো সব জানতে হবে। এটা যদি তোমার কাছে রাখো, তাহলে তুমি আলটিমেটলি তুমি পয়েন্ট আউট করে টুকে রাখতে পারো। এবং আমার ক্লাসে তোমরা একটু কাগজ এবং কলম রাখবা, ঠিক আছে? কাগজ কলম রাখবা। যারা এটা টুকে নিতে চাও টুকে নিতে পারো। এইভাবে তোমাদের এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট, 2-3 পেজের একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে করে দিতে হবে আমাকে, এবং এটা হয়তো আমরা ইমেলে নিব। আর পরবর্তীতে যখন তুমি আমাদের ক্যাম্পাসে আসবা, তোমরা ইনশাল্লাহ কোনো সময় আসবা ইনশাল্লাহ, তখন এটা হাতে হাতে আমরা মেইন কপি নিব, আর তুমি এটার ফটোকপিটা তোমার কাছে রেখে দিবা, এবং আজীবন তোমার এটা কাজে লাগবে, আজীবন কাজে লাগবে। তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখো, তুমি যে বাসায় বসে আছো, তুমি যদি জমিতে যাও, অথবা ফার্মার যদি তোমাকে কোনো প্রবলেম বলে, অথবা তুমি জমিতে গেলে যে কোনো লোক তোমাকে যদি কোনো প্রবলেম বলে, প্রবলেম 2 ধরনের প্রবলেম তোমাকে বলবে, এর বেশি না। একটা হচ্ছে হয় রোগের প্রবলেম, না হলে পাতায় মানে ইনসেক্টের প্রবলেম, এই দুটার একটা বলবে। হয়তো কেউ তোমাকে বলতে পারে, স্যার আমার গাছের পাতা খেয়ে ফেলছে, দেখেন তো এটা কে, কিন্তু বুঝবা পোকা। আবার যদি বলে যে আমার পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা এরকম স্পট দেখা যাচ্ছে, স্পিন্ডল সেপলেশন দেখা যাচ্ছে, অথবা এরকম দেখা যাচ্ছে, তখন তুমি বুঝবা এটা রোগ। তার মানে কি? অথবা কেউ এসে যদি বলে গাছ খাটো থাকতে পারতেছে না, কেউ এসে বললো গাছে ফুল হচ্ছে ফল হচ্ছে না, কেউ কেউ আবার এসে বলতেছে গাছে ফুলই হচ্ছে না স্যার, কেউ কেউ বলতেছে ফল হলে বীজ হচ্ছে না, এরকম অনেক প্রবলেম তোমাদেরকে আনবে। এই প্রবলেম সরাসরি 2 ধরনেরই প্রবলেম, কিন্তু একটা হচ্ছে প্যাথোলজি রিলেটেড, একটা হচ্ছে এন্টোমোলজি রিলেটেড, অর্থাৎ উদ্ভিদ রোগতাত্ত্বিক প্রবলেম, একটা হচ্ছে কীটতাত্ত্বিক প্রবলেম, রোগ আর পোকা। সোজা কথা, এই 2টা প্রবলেমই তোমাদের মাথা খাবে যেখানেই যাও, ঠিক আছে? কাজে তুমি যদি এখন আমাকে বিলিভ করো, এই যে অ্যাসাইনমেন্টের কথা বলছি, এটা যদি 2-3 পেজের তুমি রেডি করতে পারো, 2 থেকে 3 পেজ লাগবে, এবং এই অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দিতে পারো, এবং তোমার কাছে এটা একটা কপি রাখতে পারো, তাহলে এটা তোমার এই আন্ডার গ্রাজুয়েটে কোন কোন জায়গায় হেল্প হবে সেটা বলি। এরপরে লেভেল 4 যখন 1 যারা মনে করো ইলেকটিভ নিবে তাদের সরাসরি কাজে লাগবে, আর লেভেল 4 টু সবার জন্য তো কম্পালসরি, সেখানে প্র্যাকটিক্যাল এবং সেখানে থিওরি কোর্সে এগুলো কাজে লাগবে, সেখানকার থিওরি কোর্সে এগুলো কাজে লাগবে, এবং ওভারঅল তুমি 40% কভার পাবা এটা দিয়ে, লেভেল 4 এর 40% কভার পাবা প্যাথোলজির এগুলো দিয়ে। এবং তুমি যেখানেই যাও, এবং অন্তত তোমারও মান সম্মান রক্ষা হবে, এবং আমারও হবে, এবং ইউনিভার্সিটির মান সম্মানও রক্ষা হবে, তুমি যদি এটা রেডি করে কাছে রাখো। আমি কিছু কিছু ফাঞ্জিসাইডের নাম বলে দিয়েছি, এগুলো তো রাখবা। এর বাইরে বাইরে, অর্থাৎ তোমাকে এরকম একটা টেবিল বানাইতে হবে যেখানে লিস্ট অফ ফাঞ্জিসাইড অথবা পেস্টিসাইড যারা কিনা বাংলাদেশের মার্কেটে আছে, তার এগুলো নেম বা ট্রেড নেম, ম্যানুফ্যাকচারার কোন কোম্পানি। আচ্ছা, অটোক্রপ কেয়ার, এটা ছাড়া পেস্টিসাইড ম্যানুফ্যাকচারিং করে এরকম আরো 2-1টা কোম্পানির নাম বলো দেখি, কে বলতে পারবে? স্যার সিনজেন্টা আছে, বায়ার আছে। হ্যাঁ, যেমন সিনজেন্টা, বায়ার ক্রপ সায়েন্স, এসিআই, ঠিক আছে, এরকম অনেক কোম্পানিগুলো রয়েছে। অর্থাৎ এর মাধ্যমে তুমি বাংলাদেশের পেস্টিসাইড
মার্কেটে কোন কোন পেস্টিসাইড রয়েছে সেটা তুমি জানতে পারবা, এবং বাংলাদেশের পেস্টিসাইড কোম্পানি যেগুলো রয়েছে বা ম্যানুফ্যাকচারার রয়েছে সেগুলোর নাম তুমি জানতে পারবা, এবং এই পেস্টিসাইড গুলোর ভিতরে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কি আছে এবং সে কিভাবে কোন মুডে কাজ করে। যেমন কোনোটা হবে সিস্টেমিক, কোনোটা হবে কন্ট্যাক্ট, আবার কোনো কোনো পেস্টিসাইড সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুই ধরনের মোডই রয়েছে। তাহলে সেক্ষেত্রে সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট লিখতে হবে এবং তার একটা ডোজ এটা তুমি জানবা। এখন হাউ টু কালেক্ট, হাউ টু এক্সিকিউট দিস অ্যাসাইনমেন্ট, তোমরা আমি তোমাকে বলে দেই কিভাবে কি করবা, আমাকে কি দিতে হবে কিভাবে। খুব সহজ, কঠিন কিছুই হবে না, এবং তুমি যদি এটা শেষ করতে পারো তুমি অনেক জানবা ইনশাল্লাহ। সেটা হচ্ছে তোমাদের বাসা সবাই কি এখন জেলা লেভেলে আসো না থানা লেভেলে আসো, এবং তোমরা নিশ্চয় হলে নাই বাসায় আসো, কিংবা ঢাকায় থাকলে কতজন আসো? তোমরা কি সবাই এখন গ্রামগঞ্জে আছো, মানে নিজের গ্রাম হোম টাউন? জি স্যার। আচ্ছা, যদি সরাসরি আচ্ছা হোম টাউনে আসো এটাই জানি। জি স্যার। থানা লেভেলে হয়, অনেকে জেলা লেভেলে আসো, অনেকে থানা লেভেলে আছে, অনেকে আবার ঢাকার ভিতর বাসা, সেটা হইতে পারে। ঢাকার ভিতরে যার বাসা তার জন্য আমার জন্যই বলছি, ঢাকার ভিতরে যার বাসা সে যদি পেস্টিসাইডের বিভিন্ন কোম্পানিতে সরাসরি যেতে পারে, অথবা না পারলে তোমার বাসার আশেপাশে যে নার্সারি গুলো রয়েছে, যে নার্সারিতে চারা বিক্রি হয়, সেই নার্সারি গুলোতেও এই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড বিক্রি হয়, সেখানে যেতে পারো। আচ্ছা, এটা গেল ঢাকা শহরের অবস্থান বলছি। যারা জেলা অথবা থানা লেভেলে যাদের অবস্থান, তারা তোমাদের জেলাতে বা ডিস্ট্রিক্টে অথবা থানায় দেখবা সারের দোকান রয়েছে, কিছু কিছু দোকান রয়েছে সারের দোকান অথবা পেস্টিসাইডের দোকান। দেখবা দোকানের সামনে সারের বস্তা ফেলে রাখছে, গ্রামেগঞ্জে আমরা যেটা দেখি সার ঢেলে রাখে, সাদা সার, ইউরিয়া, লাল টিএসপি অথবা এমপি লাল অথবা টিএসপি যে মাটির মতো কালার, এরকম ঢেলে রাখে। এবং ওই সারের দোকানগুলিতে পিছনে ওরা ডিলারশিপ নেয়, পিছনে কিন্তু র্যাকে পেস্টিসাইড গুলো থাকে, ঠিক আছে? তারা থানা লেভেল অথবা জেলা লেভেলে এরকম সার বা পেস্টিসাইডের দোকানে যেয়ে তোমরা প্রথমে দেখবা যে লিফলেট তুমি পেতে পারো কিনা। প্রত্যেকটার লিফলেট রয়েছে, এবং অধিকাংশ ক্ষেত্রে হয়তোবা লিফলেট দিতে পারে নিবা, আর যদি লিফলেট না দিতে পারে সেক্ষেত্রে তোমার লিফলেট নেওয়ার দরকার নাই। লিফলেট যদি কালেকশন করতে চাও তুমি সরাসরি লিফলেটের ছবি নিতে পারো, অথবা লিফলেট ওকে বলতে পারো ভাই 10টা লিফলেট দেন, আমি ফটোকপি করে আপনাকে দিচ্ছি, সেটা করতে পারো। অথবা মোবাইলে লিফলেটের ছবি দুই পাশের এপার ওপার দুই পাশের ছবি নিতে পারো। এবং এর সঙ্গে তোমাকে করতে হবে কি, যে ওষুধ যেগুলো রয়েছে, কিছু কিছু ওষুধ চারকোনার বিভিন্ন প্লাস্টিকের প্যাকেটে, পলিথিন প্যাকেটে থাকবে, সেগুলোর এই উপরের দিকে ও নিচের দিকে দুই দিকেই মোবাইলে তোমাদের সাথে ভালো ভালো সুন্দর মোবাইল রয়েছে, এবং এই মোবাইল দিয়ে তোমরা ছবি তুলে নিবা, এই পারের ছবি নিবা, ওই পারের ছবি নিবা, দুই পাশের ছবি নিবা, ঠিক আছে? ছবি নিয়ে আমি দেখো এখানে আমার ইমেল দিয়েছি, এখানে আমার ইমেল একটা দিয়েছি, ইমেল নাম্বার আমিন AMINSAUPP aminsaupp@yahoo.com, এবং এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার 01733717936, ঠিক আছে? এই ইমেল নাম্বারে পাঠিয়ে দিবা, অথবা এই ইমেল অথবা এখানে কোনো সমস্যা হলে আমাকে কলও দিতে পারো তোমরা, অথবা কোনো সমস্যা হলে মেসেজও দিয়ে রাখতে পারো, স্যার আমি মুখ কথা বলতে চাই আপনার সঙ্গে, তাহলে আমি সরাসরি তোমাদেরকে হয়তো ফোন ব্যাক দিব। তো এইটা নিয়ে আমাকে ওই লিফলেট গুলোর ছবি আগে পাঠাতে হবে, তারপর বাসায় বসে এরকম একটা অ্যাসাইনমেন্ট তোমরা রেডি করবা। আর এই যে ব্ল্যাঙ্ক স্পেসে যেমন ম্যানুফ্যাকচারের নাম, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, মোড অফ অ্যাকশন, ডোজ, এগুলো ওখানে লেখা থাকবে। ওই যে তুমি লিফলেটের গায়ে অথবা প্যাকেটের গায়ে এটা লেখা থাকবে, ওখান থেকে তুমি এটা করবা। আচ্ছা, এটা করে তো আমাদের কি লাভ হয়, যেমন দেখো ডোজ 20 গ্রাম পার 10 লিটার অফ ওয়াটার ফর 5 ডেসিমাল অফ ল্যান্ড, এটা জেনে আমার কি লাভ হবে দেখো, এখান থেকে আমি পারবো ক্যালকুলেশন করতে। এখান থেকে এটা আমার দরকার এই কারণে, ক্যালকুলেশনের জন্য। যেমন যেমন তোমাকে আমি একটা অঙ্ক দিলাম, ফর এক্সাম্পল, এখান থেকে একটা ক্যালকুলেশন তোমাদের কিন্তু এটা আসবে পরীক্ষায়, এটা আউট করে দেওয়া কোশ্চেন, এটা কিন্তু ক্যালকুলেশন পরীক্ষায় আসবে। যেমন তোমাকে আমি বললাম গনি মিয়া একটা গরিব চাষি, তার মিষ্টি কুমড়ার একটা ক্ষেত রয়েছে, সেই ক্ষেতে পাউডারি মিলডিউ রোগ দেখা গেল। এখন তুমি সাজেস্ট করো গনি মিয়ার 5 হেক্টর জমিতে কি পরিমাণ পেস্টিসাইড লাগবে, কোন পেস্টিসাইড লাগবে অথবা কোন ফাঙ্গিসাইড লাগবে, এবং
কি পরিমাণে লাগবে। ধরো এটা একটা কোশ্চেন, ঠিক আছে, যে গনিমিয়া একটা গরিব চাষি, তার মিষ্টি কুমড়ার ক্ষেত রয়েছে এবং এবং তার জমি রয়েছে 5 হেক্টর। সে ওয়ান ফাইন মর্নিং সে খেতে যেয়ে দেখলো তার খেতে পাউডারি সাদা সাদা দাগ দেখা যাচ্ছে, সুপারফিশিয়াল গ্রোথ দেখা যাচ্ছে, এবং সে দেখলো যে এটা পাউডারি মিলডিউ ডিজিজ। তাহলে তুমি এখন সাজেস্ট করো গনিমিয়ার ওই 5 হেক্টর জমিতে সে কোন ফাঙ্গিসাইড দিবে এবং কি পরিমাণে দিবে। অথবা তোমাকে যদি বলা হয় 5 হেক্টর জমি, অথবা 5 একর জমি, অথবা 5 বিঘা জমি, অথবা 5 ডেসিমাল জমি, যেটাই হোক, অর্থাৎ তোমার এই কনভার্সন জানতে হবে। হেক্টরের সঙ্গে একর, এর সঙ্গে বিঘা, এর সঙ্গে ডেসিমাল। ডেসিমাল সবচেয়ে ছোট, তার চেয়ে বেশি বড় বিঘা, তার চেয়ে বেশি বড় সাইজ হচ্ছে একর, তার চেয়ে বড় বেশি সাইজটা হচ্ছে হেক্টর। সুতরাং হেক্টর, একর এবং বিঘা এবং ডেসিমাল, এই 4টা কনভার্সন তোমরা জেনে নিও। এটা আমি আলোচনা করবো না, তোমরা জেনে নিও। যে কোনো একটা ইউনিট ধরে আসলে এই অঙ্কটা থাকবে। তাহলে দেখো, আমি যদি প্যাকেটের গায়ে এরকম নাম দেখি, যে প্যাকেটের গায়ে যেমন অটোস্টিন, তার প্যাকেটের গায়ে লেখা আছে 20 গ্রাম পার 10 লিটার অফ ওয়াটার ফর 5 ডেসিমাল অফ ল্যান্ড, অথবা লেখা রয়েছে 2 গ্রাম পার লিটার অফ ওয়াটার, অথবা লেখা রয়েছে 2 গ্রাম। আমাদের প্রতি লিটারের পানিতে জানলেই হবে। তুমি একটা রুল মনে রাখবা, 5 ডেসিমাল জমির জন্য 10 লিটার পানি লাগবে। 5 ডেসিমাল, 5% জায়গার জন্য 10 ডেসিমাল 10 লিটার অফ ওয়াটার, 10 লিটার অফ ওয়াটার লাগবে। তাহলে 10 লিটার ওয়াটার 20 গ্রাম লাগবে, এটা প্যাকেটের গায়ে লেখা থাকবে। তাহলে 20 গ্রাম আমি 10 লিটার পানিতে উঠে দিয়ে 5 ডেসিমালে আমি স্প্রে করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো, আমার 5 ডেসিমালে লাগবে কত? 20 গ্রাম। 1 ডেসিমালে লাগবে 20 এর 5। 1 একর সমান কত ডেসিমাল? 1 একর সমান কেউ কি বলতে পারবা 1 একর সমান কত ডেসিমাল? আচ্ছা, কেউ যদি না পারো আমি বলছি 100 ডেসিমাল। 100 ডেসিমালে 1 একর। তাহলে দেখো, এখানে 5 ডেসিমালে আমাদের লাগছে 20 গ্রাম, 1 ডেসিমালে কত, 100 ডেসিমালে কত, তাহলে একবারে বের হয়ে গেল, ঠিক আছে, এত গ্রাম। এবং সেটা একবার স্প্রে করলে অত গ্রাম, 2বার স্প্রে করলে অত গুণ 2, 3বার স্প্রে করলে অত গুণ 3, যেটা বের হবে সেটাকে 3 দিয়ে গুণ। তাহলে তুমি যেটাই অ্যান্সার লেখো সেটাই রাইট হবে। ক্লিয়ার কিনা? তোমাদেরকে কিন্তু আসলে এই ধরনের লিফলেট আগে কালেকশন করবে এবং এগুলো ছবি নিবা, ছবিগুলো আমাকে মেইলে পাঠিয়ে দিবা। বুঝতে পারছো কিনা? স্যার হ্যাঁ, স্যার প্যাকেটে ছবি নিতে হবে বোধ পাশের। বলো প্যাকেটে। স্যার প্যাকেটের উভয় পাশে ছবি নিতে হবে। প্যাকেটে আবার বলো। স্যার প্যাকেটের উভয় পাশের, মানে 2 সাইডে ছবি নিলে হবে না স্যার? হ্যাঁ, 2 পাশে নিতে হবে, কারণ কোন পাশ থেকে কি লাগবে, এক পাশে ম্যানুফ্যাকচারারের নাম থাকবে, আবার আর এক পাশে হয়তো ডোজ থাকবে, অথবা আর এক পাশে তোমার কোন কোন ক্রপে কি কি রোগের জন্য দায়ী সেগুলো থাকবে। তাহলে 2 পাশেরই নিতে হবে, তাহলে তোমার কিন্তু ওই সব সম্পর্কেই আইডিয়া থাকবে আর কি। বুঝাতে পারছি? তোমরা বুঝতে পারছো? জি স্যার। স্যার কতগুলো কালেক্ট করা লাগবে স্যার এগুলো? এগুলো তুমি তোমার ঘরে দোকানে যে কয়টা পাও, বুঝলে, যে কয়টা পাও, জি স্যার, ঠিক আছে। অর্থাৎ তোমার ওখানে যে কয়টা থাকে সে কয়টাই। আচ্ছা, এখন দুইটা জিনিস তোমাদেরকে বলি, কারণ কোভিড সিচুয়েশনে কিন্তু বাইরে আমরা কেউই যেতে বলতে পারি না সরাসরি, যেহেতু মাঠে যেতে হবে। এই কারণে বলছি যে তোমরা তো অনেকেই বাইরে যাও, তোমাদের অনেকেই বাইরে যেতে হয় বা অনেকেই বাইরে যাও, তো সেই ক্ষেত্রে তোমরা এটা করো বাইরে গেলে। অথবা তোমরা যদি মনে করো নিজে যেতে না পারো, তোমার চাচা আছে অথবা বড় ভাইয়া আছে, অনেকে আছে না বাসায় যারা সবসময় বাজারে যায়, তাদেরকে এই জিনিসটা বুঝাইয়া দিলে সে তোমার ফোন নিয়ে অথবা তার ফোন নিয়ে সে ওই ছবিগুলো সে জাস্ট তুলে নিয়ে আসলো, এনে তুমি নিলা তার কাছ থেকে,
কিন্তু দোকানে গেলে সুবিধা এটাই যে তুমি দোকানে গেলে সরাসরি তুমি ডিলারের সঙ্গে কথা বলতে পারবা, বাংলাদেশে কোন কোন রোগ এখন আছে, কোন কোন ওষুধ বাংলাদেশের মার্কেটে এখন আছে, সব কিন্তু তোমার একটা আইডিয়া হবে এবং তুমি অবশ্যই একটা আইডিয়া করতে পারবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল, যে যেতে পারো ভালো। কোভিড এর সিচুয়েশনে কোনো কেউ যদি না যেতে পারে তাহলে সে ওইভাবে কালেকশন করে তাকে নিতে হবে, কারণ কালেকশন তাকে করে নিতেই হবে, আদারওয়াইজ সে কিন্তু পরে ক্যালকুলেশন করতে পারবা। আমি দেখো শেষে কিন্তু একটা ক্যালকুলেশন রাখছি, তোমাদের ওখানে শেষে একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটার কথা বললাম, এবং ওই যে তুমি লিফলেট গুলো কালেকশন করবা বা ছবি নিবা, সেখান থেকে আমাকে তো পাঠাবাই, আর সেখান থেকে এরকম একটা বা দুটা অঙ্ক তুমি বানায় নিবা, নিজেই বানাবা। আচ্ছা, এনিওয়ে এটা আমরা পরের ক্লাসে আবার আলোচনা করতে পারবো। তোমরা দেখো আগে ওটা পাও কিনা, এবং পেয়ে আমার মেলে অবশ্যই দিবা, ছবিগুলো আগে অবশ্যই দিবা, ঠিক আছে? তারপরে এটা এই পেজটা পাঠাবা, পরে ছবিগুলো অবশ্যই আমাকে দিবা। এবং স্যার কতদিনের মধ্যে দিতে হবে? তোমরা এখন করো আগে, আমি তো ক্লাস নিতে নেক্সট ক্লাসে আলোচনা করব তোমরা কতটুকু এই 7 দিনের মধ্যে কোনো পারছো কিনা কিছু করতে, ঠিক আছে? আর আমাকে যখন মেল দিবা তখন সাবজেক্টের ওখানে তুমি তোমার নাম, লেভেল 3 আর গ্রুপটা লিখবা, ঠিক আছে? সাবজেক্ট ওখানে, তাহলে আমার সর্ট আউট করতে সুবিধা হবে, ঠিক আছে? সাবজেক্টের ওখানে তুমি তোমার অন্তত গ্রুপ, কোন গ্রুপে, এ গ্রুপ না টি গ্রুপ, এবং কোন লেভেল, এগুলো উল্লেখ করবা, এবং কোর্সটাও উল্লেখ করবা। কোর্স কোডটা দিবা 354, স্টাইল দরকার নাই, পিএলপি 354, তারপরে তোমার রেজিস্ট্রেশন আর কোন গ্রুপ, ঠিক আছে? এটা উল্লেখ থাকলে আমরা সহজে ইজিলি তোমাকে আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ এটা তোমার বাসার কাজ। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা আমার ডিসকাশন এখানেই শেষ, আজকের ডিসকাশন এখানেই শেষ। তোমরা এটা, আমি চাই যে তোমরা দ্রুত এই কাজটা সারো, কারণ এটা সারলে তোমার সুবিধা, ঠিক আছে? তুমি যদি বাসায়, আর যারা মেয়েরা আছো তোমরা যদি দোকানে না যেতে পারো, কোনো সমস্যা হতেই পারে, যে অনেক সময় দোকানটা পাহাড়ে বা রিমোট এরিয়াতে আছে, অথবা এমন এক জায়গায় আছে সেখানে তোমরা যেতে পারবে না, সেক্ষেত্রে তোমার ভাইয়ারা, যারা বাবা বা ভাইয়া যারা রেগুলার বাইরে যাচ্ছে, যারা রেগুলার বাইরে, আমরা কিন্তু অনেকেই যাচ্ছি, লকডাউনের মধ্যে আমরা দেখি সব কাজে বাজার হাট সব চলছে, খাওয়া দাওয়া খেলাধুলা, বাইরেও যাচ্ছে অনেকে। কাজেই তোমাদের কারো যদি কোনো সেই ধরনের কোনো সিরিয়াস প্রবলেম থাকে, অথবা যদি মনে করো যে না আমার যাওয়ার সেফটি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওইভাবে কালেকশন করে নিবা। কিন্তু দোকানে গেলে যেটা বেশি লাভ হবে সেটা হচ্ছে, যে দোকানে যাবে আর যে দোকানে যাবে না তার দুজনের মধ্যে অনেক ডিফারেন্স হবে। দোকানে গেলে সে দোকানের একটা এনভায়রনমেন্ট জানবে, এবং তোমরা ধরো এই লেভেল 4 করে এই যে কোম্পানিগুলোতে চাকরি করতে চাও, তাদের কিন্তু রিলেশন একটা পয়দা হবে, এবং কোন কোন ওষুধগুলো বাংলাদেশের মার্কেটে আছে এখন পেস্টিসাইড, সেগুলো সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবা। এনিওয়ে যেতে যারা পারবা না তাদেরকে বিকল্প পন্থায় কালেক্ট করে নিতে হবে, যেটা আমি তোমাদেরকে বলেই দিলাম, অন্যভাবে কালেক্ট করে নি। আর যেখানে কোভিড মানে মারাত্মক প্রবলেম থাকবে, যে এরিয়া থেকে যাওয়া যাবে না, সেখানে তোমরা যাবা না, সেখানে তোমরা অন্যভাবে কালেকশন করে নেবে। যেমন অনেক জায়গায় লকডাউন দিয়েছে, রাজশাহীতে লকডাউন, অন্য জায়গায় লকডাউন, অনেক জায়গায় লকডাউন আছে না, সেখানে তুমি যদি লকডাউনের আওতায় না থাকো তাহলে হয়তো বা তোমাকে প্রশাসন অ্যাকশন নেবে, সেক্ষেত্রে তুমি চুপচাপ থাকো, মানে একটু পরে সুযোগ বুঝে কালেকশন করো। এই মানে আমি তোমাকে বাই ফোর্সে এখনই পাঠাচ্ছি না, তুমি রয়ে শুয়ে দেখে শুনে বুঝে কালেকশন করো। আর তুমি বললা যে কতদিনের মধ্যে দিতে হবে, এটা আমরা আগামী ক্লাসে দেখবো কতজন কালেকশন করতে পারছো, কারণ আমি তো মেল পাবো, মেল পেলেই বুঝবো যে কে কালেকশন করছে, এবং সে অনুসারে নেক্সট উইকে আমরা আবার আলোচনা করব কয়জন দিছে আমাকে ইমেল আর বাকি কয়জন, ঠিক আছে? সে অনুসারে আমরা আলোচনা করবো, এবং তখন বলবো যে এই তারিখের মধ্যে দিয়ে দাও। কারণ তুমি যেহেতু এখন খুঁজতে যাওনি, খুঁজতে না গেলে প্রবলেমটা বোঝা যাবে না। আমরা যতই এখান থেকে লেকচার দেই, প্র্যাকটিক্যাল ফিল বা রিয়েল লাইফ কিন্তু ডিফারেন্ট। তুমি আগে দোকানে কালেকশন করতে যাও, সেখানে কি কি প্রবলেম ফেস হয় আমরা নেক্সট ক্লাসে আলোচনা করি। আলোচনা করলে সে অনুসারে আমরা একটা ডেট ফিক্স করবো, যে হয়তো বা দিব তারপরের সপ্তাহ বা ওই সময়ের মধ্যে ওরা আমাকে দিয়ে দিও, কারণ এটা তোমাদের জন্য খুব দরকার। এবং পরবর্তীতে এটা করে এই একটা দুটো অঙ্ক তৈরি করে এটা আমাকে সাবমিট করতে হবে। আগে তো মানে এই লিফলেট গুলো আমাকে মেলে দিতে হবে, তারপর এগুলোও দিতে হবে,
আর এটা পরে তুমি রেখে দিবা ফটোকপি। তো আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে করবো যে কবে আমরা ডেট দিব, মানে খুব বেশি না, ধরো তোমার এই এক সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন ক্লাসটা হবে এরকমই, এই সময়ের মধ্যে ক্লাস শেষ করে দেবো আমরা। ধরো তোমার ম্যাক্সিমাম আজ থেকে 15 দিন, ম্যাক্সিমাম 15 দিন, এটা হচ্ছে সর্বোচ্চ। এর মধ্যে অনেকে দিয়ে দিতে পারে। দিস ইজ অল অ্যাবাউট টুডেস লেকচার। যদি তোমাদের কিছু বলার থাকে বলো, কোনো কোশ্চেন থাকলে করো, কোনো আইডিয়া থাকলে দাও। স্যার ঢাকাতে কোথায় গেলে পাবো ভালো করে বলো। আচ্ছা, এটা হচ্ছে তুমি বাসায় খোঁজ করবা যে ঢাকায় খোঁজ করবা যে নার্সারি, যেমন আমি শেরেবাংলার ক্যাম্পাসে আছি, আমার আগারগাঁও আশেপাশে অনেক নার্সারি আছে, এই রেডিও স্টেশনের পাশে নার্সারি আছে, এই কলেজ গেটের সেকেন্ড গেটের পাশে নার্সারি ছিল, এখন উঠাই দিছে, সেগুলো আবার ওই যে আইডিবি ভবনের ওই পাশের দিকে গেছে নার্সারি। এইরকম এটা গেল এইদিকে, গুলশান বানানোর দিকে নার্সারি আছে, আরো ঢাকার সাভারে অনেক ইউনিভার্সিটি থেকে এসেই তোমাদেরকে লিঙ্ক দিছি, লিঙ্ক দিয়ে এই যে গোসলে ঢুকছি, ঢুকে একটু খাবার মুখে দিয়েই তোমাদেরকে জাস্ট ওই 3-5 মিনিট আগে খাওয়া শেষ হয়েছে আমার, তখনই ঢুকে পড়ছি। অর্থাৎ গোসল মাস্ট, বাইরে গেলে গোসল মাস্ট। যদি মাথায় ভিসি স্যারের সঙ্গে আমাদের একটা সার্টিফিকেট গিভিং সেরিমনি ছিল, জাস্ট সামাজিক দূরত্ব রেখে আমরা দূর থেকে এটা করছি, করে তার এসেই কিন্তু গোসল করে ঢুকছি। তোমরা যারা বাইরে যে কোনো অবস্থায় যাবা, ওই অবস্থায় বাইরে থেকে আসলে অনেক সময় সবজির দোকানে যাবা, অনেক সময় বাজার করতে যেতে হয়, বাসায় আসো বা আপুকে হেল্প করতে হয়, বাইরে গেলে এমন সময় বাইরে যাবা যাতে করে এসে দুপুরের আগে ফেরত আসবা, এসে ওই জামা কাপড় নিয়ে সরাসরি ওয়াশরুমে চলে যাবা। ওয়াশরুমে যে সব ওয়াশ হয়ে সব কাপড় চোপড় ওই পানিতে ভিজায় রেখে সুন্দর এবং হাতে মুখে সাবান দিয়ে মাথায় শ্যাম্পু করে একবারে বের হয়ে আসবা, এবং নতুন কাপড় পরে বের হয়ে আসবা। ওগুলো ওই জেট পানিতে ভিজতে থাকবে, তোমাদের জামা কাপড় জেডে বা এরকম সাবানের সুতার ভিতরে ভিজতে থাকবে। ওগুলো 1-1.5 ঘন্টা ভেজানোর পর পরে ধুয়ে দিবে। এটাই করবা। বাইরে আসলে তুমি কখনো বাসার ভিতরে ঢুকে সবার সঙ্গে বেড়াবা না, সবার রুমে যাবা না, এসে গল্প গুজব করবা না, আর শার্ট খুলে এরকম ঘুরাবা না, যেটা আলনাতে রেখে দিলাম এরকম করবা। এটাই অর্থাৎ এই সতর্কতাগুলো নিবা। দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা অ্যাসাইনমেন্ট রিলেটেড? স্যার আমাদের টোটাল প্র্যাকটিক্যাল কতগুলো? আমরা খুব শর্টকাটলি পড়াবো। ওই এখন ভেঙে ভেঙে ধরলে অনেক হবে, আবার যদি মোট একবারে বড় টাইটেল ধরি খুব বেশি বড় না, বেশি হবে না, অত চিন্তা করো না, খুব বেশি হবে না। আমি তোমাদের ধরো বড় জোর 5টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো। এটা সর্বোচ্চ অনলাইনে 5টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো। এবং এগুলো আমি কিন্তু পড়াবো এমন ভাবে, যেমন কক্স পোস্টুলেট গুলোই তোমাকে ডিটেল 4টা পোস্টুলেট করতে হবে, এবং যখন অন্যান্য এক্সপেরিমেন্ট গুলো যখন পড়াবো, তোমরা যারা এই যে জিআর বা সিআর আছো সবাইকে বলে দিবা যে আমার ক্লাসে তোমাকে রাখতে হবে, ক্লাস খাতা রাখতে হবে। এমনও হতে পারে ক্লাস খাতা আমরা নিব, এমনও হতে পারে তোমাকে ক্লাস খাতা এবং পেন্সিল বা কলম সাথে রাখবা। আমি যখন অন্যান্য এক্সপেরিমেন্ট করাবো তখন কিন্তু মেইন যে সিমটম সেটা বলবো 1-2 লাইনে, ওটাই কিন্তু মেইনলি তোমাকে বলতে হবে, ওটাই মেইনলি পরীক্ষায় লিখতে হবে, ওখান থেকে মেইন জিনিসগুলো আসবে, ঠিক আছে? এবং খাতায় যদি আমরা লেখাই ওই মেইন 1-2 লাইন ওটাই লিখতে হবে, ঠিক আছে? আমরা গদবাদা কিন্তু ওই একবারে নোটে যেভাবে দিয়ে থাকি অনেক সিমটম এটা সেটা ওইভাবে নয়, আমরা কিন্তু কনসাইজ ফর্মে এটা আমরা আলোচনা করেই নিয়েছি, এটা আমাদের নির্দেশ আছে এইভাবে। আমরা সিলেবাসটাকে অনেক ছোট করে আনছি এবং সেখান থেকে আমরা একেবারে শর্টকাট, যেটা একেবারে না বললে নয়, টিপিক্যাল সিমটম যেগুলো সেগুলো বলে বলে পার হয়ে যাব। কাজে তুমি এরপর তোমাকে যখন আমি নোট দিব, নোটে কিন্তু অনেক বড় কিছু লেখা থাকবে। এই জন্যই যারা ক্লাসটা গুরুত্বপূর্ণ, এই কারণ তুমি ওই নোটটা তোমাকে বড় দিতেই হবে, কারণ ওই নোটটা তোমার কাছে রেখে দিবা, ভবিষ্যতে তুমি হায়ার স্টাডিজে গেলে অথবা চাকরি বাকরি গেলে ওই নোটটা কাছে রাখতে হবে, তখন লাগবে। এখন আমি শর্ট নোট দিতেও পারবো না, কিন্তু আমি এই যে তোমাকে ক্লাসে বলবো, যে জিনিসটা বলবো ওই তোমাকে পরীক্ষার খাতায় বা প্র্যাকটিক্যাল নোটবুকে ওই 1 লাইন 1.5 লাইন ওই শর্টটাই লিখতে হবে, ঠিক আছে? কাজে এই জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। যে ক্লাস করবে না সে কিন্তু পড়া ধরতে পারবে না। অনেক পরীক্ষায় আমরা কিন্তু এখন এমনও হতে পারে অনলাইন পরীক্ষা চলে আসবে, এমনও হতে পারে তোমাদের অনলাইন পরীক্ষা আমরা অলরেডি ডিসিশন একটা আসছি, এখন প্রশাসন কি করে দেখি,
এমন হতে পারে অনলাইন পরীক্ষা আমরা নেওয়া শুরু করে দিব, সেটাও হতে পারে। অর্থাৎ অনলাইন অফলাইন হাইব্রিড সব ডিসিশন আমরা নিয়ে রাখছি। এখন হয়তো বা অথরিটি আমাদেরকে যেভাবে বলবে সেভাবে নেব। তাহলে তোমরা কিন্তু ক্লাস মিস করো না, আমার ক্লাস মিস করো না। ক্লাস নোট করে কিন্তু পাস করা কঠিন হবে, মানে নোট করলে ঝামেলা হবে, অনেক ঝামেলা হবে। ক্লাস করলে সেটা ক্লিয়ার হবে আমার কাছে। ক্লাস যখন করবো আমি তোমার টিপিক্যাল বলে দিব, যে ধরো রাইজ ব্লাস্ট আমি বলবো স্পিন্ডল শেপ লেশন, লিভ স্পট আমি বলবো ব্রাউন স্পট উইথ ইয়েলো হ্যালো, ঠিক আছে। এই গ্রে লিভ স্পট অফ মাস্টার্ড আমি বলবো কনসেন্ট্রিক রিং। অর্থাৎ প্রত্যেকটা রোগের এরকম একটা একটা টিপিক্যাল সিমটম আছে। যারা ক্লাস করবে না, ক্লাস করার সময় নোট ডাউন করবে না, সে কিন্তু এটা বুঝতে পারবে না। ওই দেখবা যে 10 পাতা লিখছে কিন্তু আসল জিনিসই নাই, নম্বর পাবে না। তোমাদেরকে বুঝতে পারছো? তাহলে তোমরা একটু একটু খাতা রাখবা কাছে, ক্লাস খাতা রাখবা এবং কলম রাখবা, টুকটাক পয়েন্ট টুকবো আমার। তো আজকে এ পর্যন্ত। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। স্যার আমাদের অনলাইন এক্সাম কি হতে পারে স্যার? আমরা তো আমরা সেদিন একাডেমিক কাউন্সিল হলো, বুঝছো? কারণ অনেক জায়গায় তো অনেক স্টুডেন্টই লেখালেখি করতেছে, এক্সাম নাচ্ছে না, আমাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এক একজন তো এক স্টাইলে লেখে ফেসবুকে, তোমরা তো জানোই। তো প্রশাসন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিব্রত বোধ করে, কারণ আমরা তো খুলতে পারতেছি না। আমাদের পরীক্ষা নেওয়ার ইচ্ছা আছে 1000 বার, আমরা ইউনিভার্সিটি খুলতে পারতেছি না, এখন গভর্নমেন্টের নির্দেশ নাই, গভর্নমেন্ট আমাদেরকে দিচ্ছে না। তাহলে আমরা কি করব? ছাত্র কি বসে থাকবে 5 বছর এরকম ধরে? যদি এটা লম্বা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে তোমাদেরকে তো বলছি, তোমরা হয়তো অনেকেই জানছো যে অনলাইন অফলাইন হাইব্রিড অথবা দুইটারই কম মিক্সচার সব ধরনেরই ডিসিশন প্রশাসনকে দেওয়া আছে। প্রশাসন এখন যেভাবে সিদ্ধান্ত নেবে, সেক্ষেত্রে প্রশাসন এমন হতে পারে স্টুডেন্ট ইয়ের সঙ্গে আলাপ করতে পারে বা না পারে, সেটা তারা যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে সেভাবে আমরা করবো। এখন আমরা প্রশাসনের উপর, যদি বলে অনলাইনে আপনারা আসুন, তাহলে হয়তো আমাদেরকে শর্ট ট্রেনিং দিবে বা তোমাদেরকে কিভাবে কি করবে। আবার হয়তো তোমাদের অনেকের হয়তো হাতে মোবাইল নাই, এ নাই সে নাই, সেটা যদি চিন্তা করে সেক্ষেত্রে কি হবে সেটাও সব ধরনের আমরা, অর্থাৎ আমরা যে ধরনের গাইডলাইন পাবো আমরা সেভাবেই নিব। কাজে অনলাইন হবে না অফলাইন হবে এটা আসলে প্রশাসনের নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা কম্পালসারি আমরা কিছু বলতে পারবো না। কারণ আমার এটা বলার রাইট নাই, কারণ আমি তো জানি না, আমি নিজেও এখন জানি না এটা অনলাইন হবে কি হবে না। তবে যেটাই হোক তোমরা জানবা, আর আগেই তোমরা জানবা, সেই অনুসারে তোমাদের হয়তো মতও দিতে পারো। এমনি অনলাইন তোমার কি মত বা তোমার কি মত, অনলাইন হলে ভালো হয়? ধরো যদি এটা অনেক লেন্দি হয়, ধরো কোভিড অনেকদিন যাচ্ছে না, আমরা ইউনিভার্সিটি খুলতে পারতেছি না, তাহলে কি অনলাইন পরীক্ষা দিতে তোমরা কি বলো? তোমরা এই 2 গ্রুপ থেকে তোমরা কি রাজি আছো? আমি জাস্ট জানতে চাচ্ছি। স্যার যদি মানে অনলাইন পরীক্ষা হয় তাহলে হচ্ছে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি হলে জিনিসটা মানে ভালো হয়। মানে সবারই তো স্যার মানে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে স্যার। যদি এই যে এই জিনিসগুলো যেমন আপনি বললেন না স্যার, মানে অনলাইন অফলাইন হাইব্রিড, যদি যার মানে কাছে মোবাইল নাই সে আর কি হয়তো বা ভার্সিটিতে গিয়ে পরীক্ষাটা দিল কোনোভাবে, তাকে কোনোভাবে আপনারা অ্যালাউ করলেন ভার্সিটিতে থাকার, বা এমন যদি সবকিছু মানে বিবেচনা করে ভালো কিছু হয় তাহলে স্যার অবশ্যই স্যার দেওয়া যেতেই পারে স্যার। তুমি যদি মনে করো এখানে এসে পরীক্ষা দেওয়ার বিষয়টা ধরো, তাহলে তো মনে করো অনেকের মোবাইল এমনি হারায় যাবে, বুঝো না? এমনি বলবে যে আমি স্যার মোবাইল নাই, ইয়ে নাই। এইটা যদি অনলাইনে হয়, পরীক্ষাটা অনলাইনেই হবে, সেই ক্ষেত্রে ধরো কারা কারা মিস হবে সেটা তখন কর্তৃপক্ষ তাদের নিয়ে একটা চিন্তা করবে কিভাবে পরীক্ষা নেবে সেটাই। কিন্তু যদি এরকম হয় যে অনলাইন পরীক্ষা দিচ্ছ, তোমার ক্লাসে আছে ধরো 400 450, অনলাইন পরীক্ষা দিচ্ছে 100, তাহলে তো আর ওটা হবে না, তাহলে তো আর অনলাইন পরীক্ষা হলো না, তাহলে তো তোমার পুরাটাই বাইরে থাকলো, আমরা নিতে পারলাম। এই জন্য আমরা ওই মিটিং এ এরকম বলছিলাম হয়তো টেস্ট কেস হিসাবে 2-4টা নেওয়া যেতে পারে, দেখি মানে উপস্থিতির হার কেমন হয় বা পরীক্ষা দিতে পারে কতজন। এটাও আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছিল, সব ধরনের কথাই বলা আছে। অর্থাৎ তোমাদের মানে সাপোর্টে যায় এরকম সবকিছুই বলা আছে, কিন্তু এক ব্যাপারে বলা আছে হলে আনতে পারবে না। এটা মানে কোনো নির্দেশই নাই। স্যার এটা বলেই দিছে। একটা বলি স্যার, এই যে স্যার আমার এখানে মাত্র একটু বাতাস হচ্ছে স্যার, তাই হচ্ছে মানে অলরেডি আমি একবার ডিসকানেক্ট হয়ে গেছি স্যার। হ্যাঁ, তাও আমি তো থানা পর্যায়ে থাকি স্যার, এই যে এরকম হচ্ছে তো অনেকের অনেক রকম সমস্যা হতে পারে, এই জন্য বললাম মানে সব ধরনের যদি একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি যদি করে। না সেটার কথা তো বললাম, আমি তো সেটার কথাই বললাম। যেমন সেটাই বললাম, তোমার ধরো একটা ক্লাসে আছে 100 জন, তোমার প্রবলেম হবে 5 জন বা 10 জনের, ঠিক আছে? তার মোবাইলে ঝামেলা চলতেছে, ধরো তুমি যেটা বললা এরকম, এটাই তো হয়। সেটা অফলাইন হলেও তো হয়। অফলাইনে আমরা 350 স্টুডেন্টের পরীক্ষা নিচ্ছি, কুইজ বা সিটি,
25 জন অফলাইনে আসেনি, এরকম আছে না? সেটাও তো হয়েছে, অফলাইনে তো হয়েছে, 25 জন আসেনি, সে 25 জন পরে পরীক্ষা নিতে আসে। এই কেসটা তো মনে করো এটা অনলাইনের ক্ষেত্রেও আছে, অফলাইনের ক্ষেত্রেও আছে। এটা অনলাইনের ক্ষেত্রেও হবে, অফলাইনের ক্ষেত্রেও হবে, কিছু কিছু আসছে সে থাকতেই পারে। কিন্তু মেজরিটির কোন প্রবলেম হবে না হবে না সেটাই তো আমরা এখন বুঝতে পারতেছি না, এটা হচ্ছে সমস্যা। এটা আমরা যদি অনলাইনে স্যার ডিসিশন নেয়, আমাদেরকে নেওয়ায়, আমরা 2-4টা পরীক্ষা নিলে বুঝতে পারবো আসলে যে কি অবস্থা দ্বারা যে কি হয়। তো যাই হোক, এটা যেহেতু এখন ডিসকাশন শুরু হয়েছে, এটা মাথায় রাখো তোমরা, যে হয়তোবা খুব বেশি যখন লেন্দি হয়ে যাবে আমরা আর বসে থাকবো না আসলে, মানে ঘন ঘন পরীক্ষা নিয়ে শেষ করে দিতে হবে। ধরো একটা লেভেলের, এই লেভেলের ক্লাস নিচ্ছি, সে পরের লেভেলে উঠে গেছে, পরীক্ষা হয়নি, ওই লেভেলের ক্লাস নিচ্ছে, সে তারপরের লেভেলে গেছে, সেই লেভেলের ক্লাস নিচ্ছে, সে তারপরের লেভেলে গেছে, এভাবে লেভেল চলতে চলতে কতদিন, সে আলটিমেটলি কয় লেভেলের পরীক্ষা দিবে একসাথে পরে, মনে করো ভুলে যাবে তো অনেক দিনে। এবং দেখবো অনেকের অনেক মাথায় অনেক কিছুই নাই যে সে কোন লেভেলে কি করছে, কোনটা কার সিলেবাস। তা অনেক সময় তোমরা হয়তো ভুল বকবা যে এটা কোন ক্লাসের সিলেবাস, এটা আমি বুঝতেছি না, লেভেল 2-1 না এটা 3-2, বুঝলো না? মাথা ঘুরতে থাকবে আর কি এইভাবে লেভেলে চলে গেলে। আলটিমেটলি একটা ডিসিশন আসবে, দেখা যাক, তোমরা ইনশাল্লাহ ধৈর্য ধরো, যেটাই হোক স্টুডেন্টের জন্য যেটা ভালো হয় সেটাই আমরা ইনশাল্লাহ হবে আর কি, প্রশাসন সেটাই করবে, সব ধরনের মানে ইয়ে করবে। তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, আজকে এ পর্যন্তই রইলো নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকো তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।